সালাম আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি আনিসুল হক, প্রজন্ম 2001 বাংলাদেশ থেকে। আমাদের বরাবরের মতো আজকেও আমরা প্রজন্মের ডাক্তার শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেসিক্যালি 2001 আমাদের এই যারা আমরা 2001 সালে পরীক্ষা দিয়েছিলাম তাদেরই একটা ক্লোজ গ্রুপ ছিল 2001 প্রজন্ম 2001 বাংলাদেশ। তো আমাদের এই গ্রুপটাতে অনেক উম, ভালো ডাক্তার আছেন, বিশিষ্ট যারা হয় আর কি। তো এই জায়গাটা থেকে আমাদের দায়বদ্ধতা আছে, সবসময় আমরা কিছু করার চেষ্টা করি। তো সেই জায়গাটা গত ধারাবাহিক ভাবে আমরা কিছু প্রজন্মের আহ বন্ধুদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রজন্মের ডাক্তার পর্ব নাম্বার 7, এবং আজকের টপিকটাই সমকালীন সময়ে কোভিড অ্যান্ড প্রেগনেন্সি। তো এই জায়গাটাতে হবু মা যারা আছেন বা যারা সদ্য মা হয়েছেন, স্বাভাবিকভাবেই তাদের এই সময়টাতে আহ, তারা সম্মুখীন বিভিন্ন সমস্যার সম্মুখীন, যে তারা কিভাবে ডাক্তার দেখাবেন বা তাদের রেগুলার চেক আপটা কিভাবে হবে। সেই প্রশ্ন নিয়ে, হাজারো প্রশ্ন নিয়ে আমাদের সামনে আজকে থাকবেন আমাদেরই 2001-এর বন্ধু ডক্টর মৌসুমী সানায়াল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, আদ্দিন হসপিটাল। এবং আমাদের আরেকজন বন্ধু ডক্টর তাহমিনা দেওয়ান, রাঙামাটি জেনারেল হসপিটালের এখন জুনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন। আমি একজন একজন করে আপনাদেরকে এখানে নিয়ে আসব। আমি মৌসুমীকে প্রথম আমাদের স্ট্রিমে নিয়ে আসছি। থ্যাংক ইউ মৌসুমী, কেমন আনিস। আছো? ভালো। সবাইকে শুভ সন্ধ্যা। যদিও সন্ধ্যা অনেকটুকু পার হয়ে গেছে। আনিস, আমাকে শোনা যাচ্ছে তো ঠিক মতো, তাই না? আমি তোমাকে শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আমি সবাইকে আমাদের আজকে শোয়ে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আনিস আমাকে আজকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এর আগেও একদিন বসেছিলাম এবং দ্যাট ওয়াজ এ হ্যাঁ, ভেরি গুড ডিসকাশন। মৌসুমী, আমাদের যে আজকের টপিক ছিল, মানে আমরা যে টপিকটা আমরা ফিক্স করছি যে কোভিড টাইমে প্রেগনেন্সি নিয়ে। তো আসলে আমাদের কাছে অনেক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করে, ইভেন আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদেরকে, আমরা দেখি আর কি সচরাচর বাইরে যা হচ্ছে। আসলে স্বাভাবিক ভাবেই তো আসলে এখন কেউই স্বাস্থ্যসেবা পাচ্ছে না, বা স্বাস্থ্যসেবা নিয়ে সবাই একটু চিন্তিত। পাচ্ছে না বলাটা ঠিক না, যেহেতু আমাদের অপ্রতুল সিস্টেমের মাঝখানে কিছু গ্যাপ আছে। তো সেই জায়গাটাতে এইরকম একটা মহামারীর সিচুয়েশনে তো স্বাভাবিকভাবেই মারা বেশ চিন্তিত। নতুন মা যারা সদ্য মা হবেন তারা, ইন এন জেনারেল যদি আমরা তাদের জন্য কোনো গাইডলাইন বা যদি কোনো কিছু বলতে চাই যে আম, কি করা উচিত বা কি করবে, সেই জায়গাটাতে ডাক্তার হিসেবে তোমার মতামত কি? ধন্যবাদ আনিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে এই সময়ের জন্য। এবং যেহেতু প্রেগনেন্সি খুবই ইমোশনাল একটা বিষয় এবং ইমোশনাল একটা ইস্যু। আমরা একটু আগে সাথীর সাথে কথা বলছিলাম যে আসলে আজকের এই পর্বটা অত্যন্ত ইমোশনাল হওয়া উচিত এবং হবেও মনে হচ্ছে, কারণ এটা খুবই আবেগঘন একটা ব্যাপার। এখন সাধারণত আমরা এই প্রেগনেন্সিকে, প্রত্যেকটা প্রেগনেন্সি ভ্যালুয়েবল। Each pregnancy is very important for the family and also for the doctor. সাধারণত আমাদের ন্যাশনাল গাইডলাইন থেকে কিছু প্ল্যানিং করে দেয়া হয়েছে যে মায়েরা প্রথম যখন সে বুঝতে পারবে যে সে প্রেগনেন্ট, অথবা সে আশা করছে সে প্রেগনেন্ট, সেই অবস্থায় হাসপাতালে একবার যাবে। তারপর থেকে প্রত্যেক মিনিমাম সে পুরো গর্ভকালীন 6 বার থেকে 4 বার থেকে 6 বার ইয়াতে যাবে, ডাক্তারের কাছে যাবে। কিন্তু এই অবস্থা আমরা জানি করোনা অত্যন্ত অত্যন্ত সংক্রামক একটা ব্যাধি আর কি। খুব সহজে সেটা সংক্রমণ হয় এবং স্বাভাবিকভাবেই গর্ভবতী মায়েদের তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। সাধারণ অবস্থায় তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রেগনেন্সির কারণে প্রাকৃতিক ভাবে এই ক্ষমতা কমে যায়। কাজে তাদের আক্রান্ত হওয়ার অনেক সুযোগ, মানে সুযোগটা অনেক বেশি থাকে। এই জন্য সাধারণত এখন বলা হচ্ছে, আমাদের ডক্টর তাহমিনা হয়তো আরো ডিটেলস বলতে পারবেন, যে আমরা রোগীদেরকে বলি কম আসতে ডাক্তারের কাছে। যেটুকু না আসলেই না, আর কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে তখন সে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। আদারওয়াইজ যে রেগুলার চেক আপটা হচ্ছিল এটা এখন আমরা বুঝি না হলেও চলবে।
একটা নির্দিষ্ট সময় আমরা বলছি আপনি এখন আসেন ডাক্তারের কাছে, নির্দিষ্ট কিছু টেস্ট করেন, অথবা টেস্ট গুলা করিয়ে, এখন অনলাইন সার্ভিস হচ্ছে, অনলাইনে দেখা করেন। তবে স্পেশাল কিছু কন্ডিশন থাকছে যখন আমরা বলবো অবশ্যই আসবেন ডাক্তারের কাছে। যেমন যদি আমি ধরে নেই নর্মাল প্রেগন্যান্সি, তার কোনো ধরনের জটিলতা নাই, সাধারণত তাকে বলা হচ্ছে আপনি প্রেগন্যান্সি পিরিয়ডে 4 বার ডাক্তারের কাছে যান। এই গেল একটা। 2 নাম্বার হচ্ছে যদি ক্রিটিক্যাল প্রেগন্যান্সি হয়, যেমন যেসব মায়েদের ডায়াবেটিস আছে, যেসব মায়েদের হাই ব্লাড প্রেশার আছে, যেসব মায়েদের অন্যান্য গর্ভকালীন জটিলতা আছে, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাদের ক্ষেত্রে তাদের ডাক্তার, যে রেসপেক্টিভ যে ডক্টর আছে, তারা যখন তাদেরকে দেখা করতে বলবেন কেবলমাত্র তখনই তারা যাবেন ডাক্তারের কাছে। যদি এমন হয় কিছু টেস্ট করানো প্রয়োজন, সেই টেস্ট গুলা করিয়ে তারপরে তারা ডাক্তারের সাথে আলাপ করবেন। এখন আসে কিছু ইস্যু, যেমন তার ওজন বাড়ছে কিনা। মায়েরা সাধারণত ওজন বাড়টা নিয়ে অনেক চিন্তিত থাকেন, ওজন বাড়ছে কিনা, তার প্রেশার ঠিক আছে কিনা, তার ব্লাড সুগার ঠিক আছে কিনা। আমরা অ্যাডভাইস করছি যদি সম্ভব হয়, এখন বেশ কিছু নার্সিং সার্ভিস চালু হচ্ছে যারা অনলাইন বেসড, অথবা বেশ কিছু নার্সিং অথবা প্যারামেডিক্সরা আছেন যার পাশে গিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছেন, অথবা কারো কারো আত্মীয় স্বজন আছে যারা ডাক্তার। তো এই সার্ভিস গুলা বাসায় নিয়ে তারা অনলাইনে ডক্টরের কাছে যোগাযোগ করবেন। তো এটা হচ্ছে একটা উপায়। আর আরেকটা উপায় যেটা, সেটা হচ্ছে যখন যেতেই হবে, যেসব মায়েদের কমপ্লিকেটেড প্রেগন্যান্সি, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার যেটা বলবেন, এটা ইন্ডিভিজুয়াল কেস টু কেস ভ্যারি করছে সেই ক্ষেত্রে। আর এছাড়া বাড়তি সচেতনতা তো আমরা বলছি, কারণ গর্ভবতী মায়েদের অবশ্যই বাইরে যাওয়া যাবে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদেরকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় সচেতন হতে হবে, রেগুলার হাত ওয়াশ করা, রেগুলার সব বাইরে যদি বাই চান্স যেতে হয় অথবা বাইরে থেকে যিনি আসছেন তিনি ওয়াশ করে গর্ভবতী মায়ের কাছে যাবেন। তারপরে তারা সবজি অবশ্যই ধুয়ে নিবেন, রেগুলার ডে টু ডে যেগুলো আমরা সচেতনতা আমরা আর যদি বাইরে যেতে হয় মাস্ক পরতে হবে, এগুলো আমরা গতবারে আলোচনা করেছিলাম। এগুলো একটু বাড়তি সতর্কতা সে মেনে চলবে, নিজের ইমিউনিটিটা বুস্ট আপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট আপ করবে, শাকসবজি খাবে, তারপর তাকে ডাক্তার যেসব ভিটামিন খেতে দিয়েছেন সেগুলো সে রেগুলার খাবে, প্রোটিন জাতীয় খাবার বেশি খাবে। মোটামুটি এটুকুই আমরা বলছি মায়েদেরকে। মৌসুমী, আমরা মনে হয় হচ্ছে তাহমিনা অলরেডি হচ্ছে চলে এসেছে, আমরা হচ্ছে তাহমিনাকে হচ্ছে আমাদের স্ট্রিমিয়ার্ডে নিয়ে আসি। অবশ্যই। তাহমিনা, কেমন আছো? ভালো আছি আনিস, তুমি ভালো আছো? তাহমিনা, হ্যালো মৌসুমী, কি অবস্থা? হ্যাঁ মজার আমি আগে সাথে বলে নেই, তাহমিনা কিন্তু ব্যাচমেট, আমরা একই সাথে ডিপ্লোমা মেডিকেলে পড়েছি। তাহমিনা আমাদের খুবই ভালো একজন স্টুডেন্ট ছিলেন, এখনো আছেন, তবে এখন ডাক্তার স্টুডেন্ট না। তাহমিনা যদি হচ্ছে তাহমিনা পরিধিটা হচ্ছে যদি আমাদের বলবো, মানে আমাদের যারা হচ্ছে আজকে দেখছেন প্রোগ্রাম, যেহেতু আজকে কোভিড টাইমে প্রেগনেন্সি নিয়ে হচ্ছে আমরা আজকে আমাদের topic, তো এই জায়গাটাতে হচ্ছে তোমার যে কার্যপরিধি বা তুমি যেই প্যাটার্নটা কাজ করো সেই জায়গাটা একটু বলো, কারণ আজকে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন এসছে আমাদের আছে বন্ধুদের কাছ থেকে। মোটামুটি আমরা ধরো কিছুক্ষণের পরে থেকে কিছু প্রশ্ন নেওয়া শুরু করবো, এই হচ্ছে এভারেজ টপিক নিয়ে তুমি যদি তোমার কাজের পরিধি। আচ্ছা, প্রথমেই আমি বলে নিই, আসসালামু আলাইকুম প্রজন্মের বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, সুরক্ষিত আছো। আর শান্ত আর আনিসকে অবশ্যই ধন্যবাদ না দিলেই না, এমন চমৎকার একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলতে পারার। তো এখন আসলে আমরা বর্তমানে যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরকে অনেক রকম চ্যালেঞ্জ প্রতিদিন ফেস করতে হচ্ছে, কারণ জীবন তো থেমে থাকবে না, জীবনের গতিতে এগিয়ে যাবে, চ্যালেঞ্জ ফেস করে এগিয়ে যেতে হবে আমাদেরকে। আর আমি মনে করি সবচেয়ে এই মুহূর্তে একটা সেন্সিটিভ যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের যত্ন। এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ ইস্যু এই বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে, কারণ এখানে আসলে গর্ভাবস্থা সবসময়ই একটা মায়ের জন্য, পরিবারের জন্য, একটা জাতির জন্য খুবই একটা ভ্যালুয়েবল টাইম। এবং এখানে একটা জীবন না, দুটো প্রাণ এখানে জড়িত, মা এবং তার সন্তান, ভবিষ্যতে সন্তান কতটুকু সুস্বাস্থ্য নিয়ে আমাদের মাঝখানে আসবে। তো এখন আসলে এই সিচুয়েশনে
আমি তো রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত আছি। তো আমার এখানে আমি যে পরিধিতে কাজ করছি, আমি যেটা দেখছি যে গর্ভবতী একটা খুব আশার খবর হচ্ছে, গর্ভবতী মায়েরা কিন্তু আমাদের দেশে কম এফেক্টেড হচ্ছে। গর্ভবতী মায়ের কম এফেক্টেড এর কারণ আমি এটা কিন্তু আমাদের জনগণের সচেতনতাকেই আমি এটার কারণ হিসেবে ধরবো। কারণ যখনই একটা মা গর্ভবতী হচ্ছে, প্রেগনেন্ট হচ্ছে, পরিবার থেকে তার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে করোনাকে প্রিভেন্ট করার জন্য। আমরা যেটা বলছি যে এই ভাইরাসের নেচার, ভাইরাসের কোনো কিছুই আমরা এখনো ঠিকভাবে বের করতে পারিনি, আবিষ্কার করতে পারিনি। তাই সোশ্যাল ডিস্টেন্সিংটাই হচ্ছে গিয়ে বর্তমান সময়ে সবচেয়ে বড় চিকিৎসা। তো এই সোশ্যাল ডিস্টেন্সিংটা আমি মনে করি গর্ভবতী মায়েদের জন্য খুব ভালোভাবে, চমৎকার ভাবে আমাদের দেশে মেনটেন করা হচ্ছে। এটা আমি আমার পরিধি থেকে মনে করি। আনিস, তুমি যদি আরেকটু বলতে, যে স্পেসিফিক কি জানতে চাও? স্পেসিফিক্যালি আসলে অনেক প্রশ্ন এসেছে, এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের আজকে প্রোগ্রামটাকে, যেহেতু আমরা শুরু করে ফেলেছি এখন এবং সবাই দেখছে অলরেডি, তো এই হচ্ছে আমার যদি আমরা পুরো প্রোগ্রামটাকে তিনটা ভাগ করি, যে আসলে হুম বাচ্চা, আমি আমি প্ল্যান করছি যে আমি বাচ্চা নিতে চাই, এই যে বাচ্চা কত করণীয়, এখন এই টাইমটি হচ্ছে আসলেই একটা ওয়াইজ এবং হচ্ছে যখন আমি জেনে গিয়েছি যে হ্যাঁ, যে আমার একটা বাচ্চা হবে, এবং এরপরে হচ্ছে হওয়ার পর যারা স্টেজে আছে, তিনটা স্টেজ, এই তিনটা স্টেজ আসলে করণীয়টা কি? কারণ এগুলো প্রশ্ন আসছে, তো আমি কিছু প্রশ্ন নেব কিছু পরে, বাট এর আগে হচ্ছে আমাদেরকে বলো। আচ্ছা, এটা আসলে খুব ভ্যালুয়েবল একটা কোশ্চেন ছিল, যে আমি প্রেগন্যান্সি প্ল্যান করছি, এখন আমি প্রেগনেন্ট হতে চাই, এই অবস্থায় আমার এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার জন্য কি করণীয়? এই এই কোশ্চেনটা আমাদেরকে ডে টু ডে খুবই ফেস করতে হচ্ছে ইদানিং। তো আমরা যেটা বলছি যে আমাদের দেশে যে ওজিএসবি, যে স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞদের যে একটা সংস্থা, এই সংস্থা থেকে বলা হচ্ছে, এটা শুধু আমাদের মতামত না, সারা বিশ্বের সাথে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচও থেকেও এই কথা বলা হচ্ছে, যে রুটিন প্রেগনেন্সি, যে আপনি হয়তো একটা রুটিন প্রেগনেন্সি প্ল্যান করছেন, যে আপনার হয়তো একটা ইনফার্টিলিটি সমস্যা নেই, একটা অনেক লম্বা সময় বাচ্চা হচ্ছে না, এরকম কোনো সমস্যা নেই, অথবা আপনি কোনো ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্যে নেই, যে আপনি অলরেডি বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা নিচ্ছেন, এরকম কোনো চিকিৎসার মধ্যে নেই। এছাড়া যে কিছু আমাদের হাই রিস্ক প্রেগনেন্সি থাকে, যেমন মায়ের বয়স একটা ব্যাপার, অনেক ক্ষেত্রে মায়ের বয়স হচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে 35 ক্রস করে যাচ্ছে, তাদের জন্য বাচ্চা নেওয়াটা খুব ইমার্জেন্সি। তো আমরা বলছি যে এই ধরনের ইমার্জেন্সি যদি কোনো সিচুয়েশন আপনার না থেকে থাকে, আপনার হয়তো বিয়ে হয়েছে, 1 বছর গেছে, আপনি একটা বাচ্চা নিতে চান, অথবা আপনার একটা বাচ্চা আছে যার বয়স 2 বছর, আপনি এখন আরেকটা বাচ্চা নিতে চান, একটা রুটিন প্রেগনেন্সি। তো আমরা এই ধরনের মহিলাদেরকে যেটা বলছি, যে আপনারা একটু অপেক্ষা করেন, একটু 2-3 মাস একটু ধৈর্য ধরেন, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশন, কোনো প্যান্ডেমিক সিচুয়েশনই কখনোই লাইফ লং স্থায়ী হয়নি, এটা আমরা হিস্ট্রি ঘাটলেই দেখতে পারবো। আমরা হয়তো এই সিচুয়েশন থেকে আশা করছি খুব শিগগিরই বের হয়ে আসতে পারবো। এই জন্য আমরা বলছি একটু ধৈর্য ধরুন, যেহেতু এই ভাইরাসের নেচার, এই ভাইরাসের বাচ্চার উপর কি এফেক্ট, কোনো কিছুই আমাদের কাছে এখনো পরিষ্কার না। তাই আমরা রুটিন প্রেগনেন্সি গুলো একটু ডিসকারেজ করছি, যে আপনারা আরেকটু 2-3 মাস অপেক্ষা করুন, তারপরে আপনি আপনার গাইনি ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনি একটা প্রেগনেন্সিতে যান। এটা হচ্ছে যারা প্রেগনেন্সি প্ল্যান করছে তাদের জন্য আমাদের মতামত। তবে এর বাইরে কিছু ইমার্জেন্সি সিচুয়েশন আছে যাদেরকে আমরা অবশ্যই প্রেগনেন্সি হল্ট করতে বলবো না, যে 2-3 মাস আপনি অপেক্ষা করেন। এরা কারা? এরা হচ্ছে যেসব মায়েদের বয়স বেড়ে গেছে, হয়তো বয়স 35 ক্রস করে যাচ্ছে এদের। আবার আরেকটা আছে যারা হচ্ছে ইনফার্টিলিটি চিকিৎসা নিচ্ছে। আমরা জানি ইনফার্টিলিটি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা, লাখ লাখ টাকা খরচ হয়ে যায় একটা বাচ্চার জন্য, এবং সাকসেস রেটও অনেক কম। এত টাকা খরচ করেও একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা অনেক সময় পাওয়া যায় না। এখন যারা এই চিকিৎসার মাঝামাঝি আছে, হয়তো চিকিৎসা শুরু হয়ে গেছে, প্যান্ডেমিক ডিসেম্বরের আগে সে চিকিৎসা শুরু করে দিয়েছে, সে কি করবে? সে কি হল্ট করে দিবে? সে হল্ট করবে না। সে যেটা করবে, সে যার আন্ডারে চিকিৎসা করছে তার সাথে ওভার ফোন কন্ট্যাক্ট করবে। ওভার ফোন কন্ট্যাক্ট করার পর সে অবশ্যই তার চিকিৎসাটা কন্টিনিউ রাখবে। তবে আগের মতো যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের কাছে যাব, সেই অ্যাপয়েন্টমেন্টটা এখন একটু চেঞ্জ হবে। এখন অ্যাপয়েন্টমেন্টের ডেটের সাথে টাইম অ্যাড হবে, যে আমি এই ডেটে যাব, এই টাইমে যাব, যাতে কোনো ডাক্তারের চেম্বারে আমাকে অনেক ক্রাউডের মধ্যে পড়তে না হয়। তার প্রতিটা পেশেন্টের জন্য আলাদা ডেট এবং টাইম ফিক্সড করা থাকবে। ওই ডেটে ওই টাইমে উনি যাবেন, সমস্ত রিস্ক বেনিফিট রেশিও হিসেব করেই
পেশেন্টের কনসেন্ট, ডাক্তারের কনসেন্ট সবকিছু যখন নেওয়া হয়ে যাবে, সে তখন এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারবে। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বন্ধ করা যাবে না। তবে যারা নতুন ভাবে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করছে তাদেরকে আমরা বলবো এই অবস্থায় ইনফার্টিলিটির কোনো নতুন ভাবে চিকিৎসা শুরু করার দরকার নেই, আপনি 2-3 মাস অপেক্ষা করেন। এটা হচ্ছে প্রেগন্যান্সি প্ল্যানিং এর ব্যাপারটা। এখন যারা প্রেগনেন্ট হয়ে গেছে তারা কি করবে? অনেকে ডিসেম্বরে প্রেগনেন্ট হয়ে গেছে, একটা মানে আমরা জুন পর্যন্ত স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি 2.4 মিলিয়ন প্রেগনেন্সি রিপোর্টেড ইন বাংলাদেশ। সারা বিশ্বে 60 মিলিয়ন প্রেগনেন্সি রিপোর্টেড। হ্যাঁ, এখন এই হিউজ নাম্বার অফ প্রেগনেন্ট পেশেন্ট, এটা কিন্তু আসলে একটা হিউজ নাম্বার, 2.4 মিলিয়ন বাংলাদেশি শুধুমাত্র। তো তাদেরকে আমরা কি করব? তাদেরকে তো আর আমরা অ্যাভয়েড করতে পারবো না প্রেগনেন্সি নিয়ে, তাদেরকে আমরা কোনো রকম ডিমোটিভেশন করতে পারবো না, তাদেরকে অবশ্যই মোটিভেশন করতে হবে। তাদেরকে এটা বোঝাতে হবে যে প্রেগনেন্সি হলেই আপনার করোনার ঝুঁকি বাড়বে না। আপনি এখন একটা, এই জিনিসটা আমাদের মধ্যে মায়েদের মধ্যে খুব ভীতি কাজ করে যে আমি তো এখন গর্ভবতী, আমার কি করোনা আক্রান্তর ঝুঁকিটা বেড়ে যাবে কিনা। তাদেরকে আমাদের বোঝাতে হবে যে আপনার গর্ভবতী অবস্থায় করোনার ঝুঁকি বাড়বে না। তবে যেহেতু প্রেগনেন্সি একটা লো ইমিউনিটি কন্ডিশন, যারা গর্ভবতী হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে যায়। তো আমরা করোনার সাথে কি জানি? ইমিউনিটি শব্দটা করোনার সাথে প্রায়ই আসে, যে করোনা হলে ইমিউনিটি বাড়াতে হবে, নিজের ইমিউনিটি দিয়ে করোনাকে ফাইট করতে হবে। তো এখন একটা মা যার ইমিউনিটি প্রেগনেন্সির কারণে কমে গেছে, সে কি করবে? তো আমাদেরকে সেটা বলতে হবে যে মা আপনার এখন প্রেগনেন্সিতে যেহেতু ইমিউনিটি একটু কমে গেছে, আপনার করোনার ঝুঁকি বাড়বে না, তবে যদি আপনার করোনা হয় সেক্ষেত্রে কমপ্লিকেশন গুলো আপনার একটু বেশি হতে পারে, তাই আপনি একটু সাবধানে থাকবেন। কিছু স্বাভাবিক আমরা যত্নগুলো একজন স্বাভাবিক গর্ভবতী মায়ের মতো হবে, তবে বিশেষ কিছু উপদেশ আমাদের দিতে হবে, যেটা হচ্ছে প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না। তারপরে হচ্ছে গণপরিবহন অ্যাভয়েড করবেন। কর্মজীবী মায়েদের ক্ষেত্রে আমরা এখন যেটা বলছি যে অফিস থেকে ছুটি নিতে হবে, ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করতে হবে। কারণ অফিস হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি একটা ক্রাউডের মধ্যে পড়ে যাবেন, যাওয়া আসা এবং অফিস প্লেসে এগুলো। এবং আরো কিছু শিষ্টাচার, যেমন হচ্ছে হাত ধোয়া। হাত ধোয়া 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, কিছুক্ষণ পর পর হাত ধুতে হবে, আলাদা রুম ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে বাইরে থেকে যখন কেউ আসবে আপনি না পারতে তার কাছে যাবেন না, সামাজিকতা এত বেশি এখন জরুরি না, নিজের জীবন জরুরি। আরেকটা হচ্ছে যেটা, বাইরে থেকে যখন কিছু বাসায় আসবে সেটা পরিষ্কার না করে সেই জিনিসটা আপনি ধরবেন না। তো এই স্বাভাবিক জিনিসগুলো মাকে একটু অন্যদের চেয়ে আলাদা রাখতে হবে, বাসায় রাখতে হবে, অন্য 10 জনের চেয়ে, পরিবারের সদস্যদের চেয়ে একটু আলাদা রাখতে হবে তাকে। এই জিনিসগুলো আমরা গর্ভবতীদেরকে বলছি। আর যেগুলো আসলে ভিজিট, ডাক্তারি চিকিৎসা, এগুলো আমি আরেকটু পরে বলতে চাচ্ছি। এগুলো একটু স্টেপ ওয়াইজ কোশ্চেন আসলে বললে তখন সবার জন্য বুঝতে সুবিধা হবে, আমার জন্য বলতে সুবিধা হবে। এটা হচ্ছে গর্ভাবস্থায় যত্ন, আর বিশেষ যত্ন যেটা। এরপরে হচ্ছে এখন ডেলিভারি যেটা হবে সেটা উম বাচ্চার যে ঝুঁকি, এখন বাচ্চার ঝুঁকি বলা হচ্ছে মা থেকে বাচ্চায় আসলে করোনাটা যায় না। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপাতত এই পর্যন্ত একটা ওনারা ডাটা দিতে পেরেছেন, বিভিন্ন স্টাডি হয়েছে বিভিন্ন দেশে, হ্যাঁ এগ্রি করেছেন যে মা থেকে বাচ্চায় এই জিনিসটা করোনাটা যায় না। এটার আসলে প্লাসেন্টা, যেটা গর্ভফুল আমরা বলি, এই ভাইরাসটা প্লাসেন্টা দিয়ে যায় না। তো প্লাসেন্টা ক্রস না করলে এটা তো বাচ্চার হবে না। এখনো পর্যন্ত আমরা এতটুকু জানি, কিন্তু এটা কোনো আসলে গোল্ড স্ট্যান্ডার্ড না যে এটাই যে একদম প্রুভড না, এটা আমরা আপাতত পর্যন্ত জানি। তো এটা হচ্ছে গিয়ে একটা বাচ্চার ঝুঁকির ক্ষেত্রে আমি বলতে পারবো যে বাচ্চা মায়ের কারণে ঝুঁকিতে পড়বে না। বাচ্চা ঝুঁকি পড়বে হচ্ছে বৈশ্বিক করোনা সিচুয়েশনের জন্য ঝুঁকিতে পড়বে, কিন্তু করোনা মায়ের বাচ্চা হওয়ার কারণে সে কোনো আলাদা ঝুঁকিতে পড়বে না, করোনা হওয়ার জন্য ঝুঁকিতে পড়বে না, অন্য কিছু ঝুঁকি হয়তো হতে পারে, সেটা আমি পরে বলছি। এটা হচ্ছে গিয়ে আমি এই তো এর মধ্যে হচ্ছে খুবই কিছু প্রশ্ন নিতে চাই। যেমন হচ্ছে আমাদের কাছে একজন প্রশ্ন করেছে যে তার রেগুলার চেকআপ, যে হার্টবিটের চেকআপ করার জন্য যে হচ্ছে ফার্স্ট 1-2 মাসের মধ্যে যে একটা হার্টবিট চেকআপ করতে হয় বাচ্চাদেরকে, এই এখন যে এই আল্ট্রাসাউন্ড করার যে প্রসেস, সেই জায়গাটাতে আসলে ঝুঁকির ব্যাপারটাতে কিভাবে এড়ানো যায়? আসলে কে বলবে, মৌসুমী বলবো নাকি হচ্ছে অভি বলবো এই নিয়ে? আমার মনে হয় এটা তাহমিনারই কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে কি আলট্রাসোনোগ্রাফি করে যে বাচ্চার যে হার্টবিটটা আমরা প্রথম ধরতে পারি, সেটার ক্ষেত্রে আমরা কি করব এটা। আচ্ছা, তো আমরা এখন যেটা বলছি যে যত বেশি সম্ভব ডাক্তারের চেম্বার অ্যাভয়েড করার জন্য, কিন্তু আসলে
এই যে গর্ভবতী মায়ের যে চেক আপ বিষয়টা, এটা তো আসলে একদিনে এস্টাবলিশড কোনো ব্যাপার না। এটা অনেক বছর ধরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, অনেক বছর ধরে ডাটা সার্ভের মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে গর্ভবতী মায়ের জন্য চেক আপ লাগবে, পরীক্ষা নিরীক্ষা লাগবে। তো এই করোনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বলে আমরা এই জিনিসটা একদমই ফেলে দিতে পারবো না ব্যাপারটা, যে পরীক্ষা করতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, বাসায় বসে চিকিৎসা নিলেই হবে। তো এখন আমরা কি করব? আর করোনা কতদিন থাকবে এটাও তো আমরা বলতে পারছি না কেউ। এটা তো প্রায় 6 মাস হয়ে গেছে, আরো কতদিন থাকবে তো সেটা তো আমরা বলতে পারছি না। এই অবস্থায় আমরা কি করতে পারবো? এই অবস্থায় আমরা যেটা করব, যখনই আপনি বুঝবেন আপনি প্রেগনেন্ট অথবা আপনি একটা পিরিয়ড মিস করেছেন, তখন আপনি যেটা করবেন, আপনি বাজারে বিভিন্ন রকম ফার্মেসিতে টেস্টিং কিট পাওয়া যায়, প্রেগনেন্সি কিট। আপনি একটা প্রেগনেন্সি কিট এনে বাসায় টেস্ট করবেন। যখনই এই টেস্টটা পজিটিভ আসবে, আপনি আপনার পরিচিত আশেপাশে থাকে এমন অথবা আপনার আত্মীয়র মধ্যে আছেন এমন কোনো গাইনোকোলজিস্টের সাথে ওভার ফোন কনসাল্ট করবেন। ওভার ফোন কনসাল্ট করার পর উনি আপনার একটা ডেট অনুমান করতে পারবেন যে আপনার আনুমানিক ডেটটা কবে হতে পারে এবং বর্তমানে আপনি আপনার গর্ভাবস্থার কততম সপ্তাহে আছেন। আমরা সাধারণত 8 সপ্তাহ, গর্ভাবস্থার দ্বিতীয় মাস, যেটা দ্বিতীয় মাসের শেষে আমরা বাচ্চার হার্টবিটটা পেয়ে থাকি। এই হার্টবিটটা আমরা কনফার্ম করি একটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। এই আলট্রাসোনোগ্রাফিটা আসলে করতে হয়, এটা খুবই জরুরি। গর্ভাবস্থায় 3টা আলট্রাসোনোগ্রাফি খুবই জরুরি। প্রথম আলট্রাসোনোগ্রাফিটা আমরা 8 সপ্তাহে করি। এটা হচ্ছে 2টা কারণে মেইনলি করি। একটা হচ্ছে বাচ্চার হার্টবিট কনফার্ম করার জন্য, আর এটা হচ্ছে বাচ্চাটা যে আপনার জরায়ুর মধ্যেই আছে, এটা যে একটা একটোপিক প্রেগনেন্সি না, এটা যে জরায়ুর বাইরে যে টিউব আছে ওই টিউবের প্রেগনেন্সি না, এটা কনফার্ম করার জন্য। এই দুটো আমাদেরকে করতেই হবে। তো আপনি যে ডাক্তারের সাথে ওভার ফোন কনসাল্ট করবেন, উনি আপনাকে ওভার ফোনে পরামর্শ দিবেন, অ্যাডভাইস করবেন। আপনার নিকটস্থ যে ডায়াগনস্টিক সেন্টার আছে, উনি হয়তো ওনার পরিচিত কেউ কোনো সোনোলজিস্ট থাকলে তাকে রেফার করবেন আপনাকে, অথবা উনি আপনাকে কোথাও কোনো ডায়াগনস্টিক সেন্টারে রেফার করবেন। সেই ডায়াগনস্টিক সেন্টারে আপনি গিয়ে একটা প্রেগনেন্সি ডেটিং সোনোগ্রাফি, যেটা একটা প্রথমে একটা আলট্রাসোনোগ্রাফি আপনি করবেন আর্লি প্রেগনেন্সিতে, এটা আপনাকে করতে হবে। করে এই রিপোর্টটা আপনি উনাকে ওভার ফোনে জানাবেন। কিন্তু আপনি যে যে ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, যাওয়ার আগে ওদের সাথে কথা বলে যাবেন। আপনি আপনার বাসা থেকে একজন মানুষ যাবে, মানুষ গিয়ে একটা টাইম নিবে, শিডিউল নিবে যে আপনি এই দিনে এতটা বাজে আলট্রাসোনোগ্রাফি করবেন। ওই টাইম শিডিউল অনুযায়ী আপনি নর্মাল যে অ্যাটিকেট গুলো আছে, যে শিষ্টাচার গুলো আছে, মাস্ক পরে গ্লাভস পরে আপনি যাবেন, আলট্রাসোনোগ্রাফিটা করবেন, করে আপনি বাসায় চলে আসবেন। দরকার হলে রিপোর্ট কেউ গিয়ে কালেক্ট করবে এবং ওভার ফোনে আপনি আপনার ডাক্তারকে এটা জানাবেন। এটা হচ্ছে গিয়ে বাচ্চার হার্টবিটের আলট্রাসোনোগ্রাফির ব্যাপারে আমাদের এ পর্যন্ত সিদ্ধান্ত, আমরা এটাই করে আসছি। তার মানে আমরা মোটামুটি ক্লিয়ার যে আসলে যে প্রিকশন গুলো না বলছি, ওই প্রিকশন গুলো হচ্ছে এটা আসলে করতে হবে, এভাবে। এই আলট্রাসোনোগ্রাফিটা, হ্যাঁ প্রিকশন নিয়ে এই আলট্রাসোনোগ্রাফিটা করতে হবে। তবে আগে আমরা যেটা বলতাম যে আপনি এই আলট্রাসোনোগ্রাফি করার আগে একজন ডাক্তারের কাছে যাবেন, চেম্বারে যাবেন, একটা ফেস টু ফেস ভিজিট করবেন। আমরা এখন বলছি যে ফেস টু ফেস ভিজিটের দরকার নাই, আপনি ওভার ফোন টেলিমেডিসিন নিবেন এবং আপনার ডাক্তার আপনাকে অ্যাডভাইস যখন করবে আপনি আলট্রাসোনোগ্রাফিটা করে ওভার ফোনেই তাকে রিপোর্টটা জানাবেন অথবা অনলাইনের মাধ্যমে তাকে রিপোর্টটা জানাবেন। তবে এই ইনভেস্টিগেশনটার প্রয়োজনীয়তাটা আমরা ফেলে দিচ্ছি না। মৌসুমীর কাছে আমি আসতে চাই যে আসলে এখনকার এই সিচুয়েশনটাতে হচ্ছে রেগুলার চেক আপ নিয়ে যখন তোমাদের কাছে আসে, তখন আসলে এই হবু মাদের থেকে তোমরা কিভাবে treat করো? শুনতে পাচ্ছি মৌসুমী। তুমি একটু আরেকবার কোশ্চেনটা একটু repeat করো। আমার ইকো হচ্ছে, মানে আমি এই হ্যাঁ জন্য কিছু হ্যাঁ বারবার হচ্ছে আচ্ছা, ইকো একটা হচ্ছে। প্রশ্ন ছিল কি আমাদের, যে মারা এই প্রশ্নটা করছেন যে আমরা যদি কোভিড পজিটিভ 19 পজিটিভ হয়ে থাকে তাহলে সে হচ্ছে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন কিনা, বা হচ্ছে বাচ্চা যদি কোভিড-19 পজিটিভ তাহলে তাকে আমি খাওয়াতে পারবো কিনা। এই জায়গাটাতে হচ্ছে আমরা কোনো কি গাইডলাইন আছে, আমাদের কোনো গাইডলাইন আছে? আচ্ছা, আহ প্রথম কথা হচ্ছে মানে মোট কথা হলো কোভিড পজিটিভ মায়েরা ব্রেস্ট ফিড করতে পারবে, ব্রেস্ট ফিড করতে পারবে না। এই এই আরেকটা জায়গা যেখানে এখন পর্যন্ত WHO মোটামুটি একটা
একটা গাইডলাইনে এসে দাঁড়িয়েছে যে কোভিড পজিটিভ মায়েরা ব্রেস্টফিড করাতে পারবে। যেটা তাহমিনা বলছিলেন, কোভিড-19 প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুলের মাধ্যমে শিশুর কাছে ট্রান্সমিট হয় না। ঠিক একইভাবে মায়ের দুধের মাধ্যমেও এটা শিশুর মধ্যে যেতে পারে না। কাজেই আসলে এই ধরনের ক্ষেত্রে মায়ের বা বেবিকে ব্রেস্টফিড করানোর ক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন নেই। কিন্তু এখানে কিছু কিন্তু আছে। কিছুটা হচ্ছে আমরা জানি যে মায়ের হাঁচি কাশি, এমনকি মুখের থুতু কিংবা জোরে শ্বাস নিলে বা হাঁচি কাশি দিলে খুব ইজিলি এটা বাচ্চার কাছে পৌঁছে যেতে পারে। কাজেই অবশ্যই যেসব মা সুস্থ আছেন, যদি সুস্থ থেকে থাকেন তাহলে অবশ্যই তারা মাস্ক পরবেন এবং মাস্ক পরে তারপরে বেবিকে ব্রেস্টফিড করাবেন। এবং যেসব মা অসুস্থ তাদের ক্ষেত্রে আমরা বলবো যে কেয়ারাররা তাদেরকে ব্রেস্টফিড করাবেন এবং অবশ্যই সেই ক্ষেত্রে তিনি নিজেও মাস্ক পরে থাকবেন এবং মাকে মাস্ক পরিয়ে রাখবেন। এবং ব্রেস্টফিড করানোর পরে অবশ্যই যে কেয়ারার থাকবেন তাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। যদি সে হাসপাতালে থাকে এটা তাহমিনা ভালো হতে পারবেন। যদি প্রয়োজন হয় যে নার্সিং স্টাফ অথবা পেশেন্টের আত্মীয় স্বজন যে রোগীর কাছে যাচ্ছেন, মানে কোভিড-19 পজিটিভ মায়ের কাছে যাচ্ছেন, প্রয়োজন হলে দরকার হলে পিপিই পরে যাবেন। এর সাথে অবশ্যই মাস্ক থাকবে। একটু মোটামুটি মেনটেন করবে, মানে মোট কথা হচ্ছে শিশু অবশ্যই মায়ের দুধ খাবে এবং যেভাবে নর্মালি আমরা বলে থাকি ডেলিভারি জাস্ট পরপরই খাবে মায়ের দুধ। যদি মা নিজে না খাওয়াতে পারেন তাহলে অন্য কেউ হেল্প করবে মাকে খাওয়াতে, কিন্তু প্রপার সচেতনতা সহ, যাতে বেবির কাছে অন্য মাধ্যমে এই ভাইরাসটি ট্রান্সমিট না হয় এবং এর সাথে আশপাশে কারো মধ্যে ট্রান্সমিট না হয়। তাহমিনা আমি কিছু মৌসুমী আমি কিছু প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, আমি ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটা আর একটু কিছু বলতে চাচ্ছিলাম। যাই হোক, আমরা পরে হয়তো প্রশ্ন পাবো ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটা, কারণ এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তখন আমি আরেকটু কিছু অ্যাড করব। প্রশ্ন নিয়ে আসি। এখানে হচ্ছে ফজলে রাব্বি রোমান, উনি লিখেছেন যে আমার ওয়াইফের 3.5 মাস হয়েছে, এখনো বমি হয়, গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়, ডাক্তার দেখিয়েছি, ভিটামিন গুলো কি এখনো চলবে? এমনিতে অন্য কোনো সমস্যা নেই, তোমাদের পরামর্শ চাচ্ছি। কে জবাব দেবে? আমি বলবো? বলো। আচ্ছা ঠিক আছে। ফজলে রাব্বি রুমান, যাই হোক, হি ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট হিজ ওয়াইফ। ওয়াইফের হয়ে কোশ্চেন করছে। যাই হোক, ভালো। এখন আসলে হ্যাঁ সেটাই, খুব ভালো। এখন যেটা হচ্ছে 3.5 মাস, তার মানে আমরা কিন্তু পুরো এন্টায়ার প্রেগনেন্সিটাকে 3টা ভাগে ভাগ করি। 3 মাস 3 মাস 3 মাস, প্রেগনেন্সিটা একটা 9 মাসের জার্নি, তো এটাকে আমরা 3 মাস 3 মাস। এখন সে 3.5 মাস, মানে সে হচ্ছে দ্বিতীয় ধাপের একদম প্রথম দিকে আছে, ওনার ওয়াইফ দ্বিতীয় ধাপের একদম প্রথম দিকে আছে। তো এখন আসলে সাধারণত বমির যে সমস্যাটা, এটা প্রথম 3 মাসেই সবচেয়ে বেশি হয়, কিন্তু ওনার এখনো হচ্ছে, বমির সমস্যাটা এখনো হচ্ছে। এবং দ্বিতীয় 3 মাসে আমরা সাধারণত 2টো ওষুধ অ্যাড করি, এটা হচ্ছে আয়রন এবং ক্যালসিয়াম। এর বাইরে কিছু মাল্টিভিটামিন দেওয়া হয় পেশেন্টকে। তো আর এর প্রথম মাসে তো আমরা শুধু ফলিক অ্যাসিডটা দিই। তো এখন যেহেতু তার বমি হচ্ছে, এখন দেখতে হবে যে এই বমিটা তার দিনে কয়বার হচ্ছে, বমির জন্য রোগীর কি পানি শূন্যতা হচ্ছে কিনা, ডিহাইড্রেশন হচ্ছে কিনা। যদি দেখা যায় যে প্রেগনেন্সিতে হ্যাঁ প্রথম 3 মাসে বমিটা অনেক বেশি থাকে, কিন্তু আস্তে আস্তে বমিটা কমে যাওয়ার কথা উনার, এখন আমার মনে হয় যে বমিটা আস্তে আস্তে কমে যাবে। এখন যেহেতু মাত্র দ্বিতীয় ধাপের প্রথম দিকে, আস্তে আস্তে বমিটা কমে যাবে। এই বমির জন্য কোনো ওষুধ বন্ধ করার কোনো দরকার নাই। ভিটামিন যেগুলো, মাল্টিভিটামিন যেগুলো খাচ্ছে, ওই মাল্টিভিটামিন গুলো খাবেন। এবং হচ্ছে গিয়ে উনি আসলে গ্যাস্ট্রিকের ওষুধ কি খাচ্ছেন ওনার ওয়াইফ, এটা তো আমরা আসলে জানি না। তবে গ্যাস্ট্রিকের ওষুধ যদি না খেয়ে থাকেন তাহলে রেগুলার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, কারণ প্রেগনেন্সিটা হচ্ছে গিয়ে এমন একটা টাইম যে অ্যাসিডিটিটা বেড়ে যায়। প্রেগনেন্ট মাদের অ্যাসিডিটিটা অন্যদের চেয়ে একটু বেশি থাকে, তো এই অ্যাসিডিটিটা বাড়তে হবে, মানে অ্যাসিডিটির ওষুধ তাকে খেতে হবে। এই অ্যাসিডিটি নিয়ে যদি হচ্ছে আমি আরেকটা আমি যদি প্যারালালি বলি যে এই অ্যাসিডিটির কারণে তো এই টাইমটাতে অনেকের ব্যাক পেইনের সমস্যা হয়ে যায়। অ্যাসিডিটির কারণে আসলে এপিগ্যাস্ট্রিক পেইন হয়, যেটা হচ্ছে অ্যাবডোমেনের উপর দিকে।
হ্যাঁ, উপর দিকে একটা পেইন হয়। তো এগুলো আসলে খুবই ডিসকমফোর্ট প্রেগনেন্ট মায়েদের জন্য, খুবই একটা ডিসকমফোর্ট সিচুয়েশনে পড়ে যায়। তো এখন যেটা করতে হবে, অ্যাসিডিটি কমানোর জন্য কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে আম, পানি খেতে হবে অনেক বেশি পরিমাণ। এবং আরেকটা কাজ করতে হবে, যেটা কিছু অ্যাসিড ডিজলভিং ফুড আছে, মানে কিছু খাবার আছে যেগুলো খেলে এই অবস্থায় গর্ভাবস্থায় অ্যাসিডিটিটা একটু কম হয়। যেমন হচ্ছে আমি বলবো বার্লি আর সাগু। আমরা অনেক আগে এই খাবারগুলো কিন্তু খুব প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে এই খাবারগুলো খুব কমে গেছে, এখন কেউ খায় না, ফাস্ট কমে ফুডের গেছে। এই জামানায় এই খাবারগুলো কেউ খায় না। হ্যাঁ, কিন্তু এই বার্লি আর সাগু যদি কোনো গর্ভবতী মা তার একটা সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তায় অ্যাড করে, তাহলে এই অ্যাসিডিটির সমস্যাটা অনেক কমে যায়। অ্যাসিডিটির সমস্যাটা অনেক কমে যায়। অনেক পরিমাণে পানি খেতে হবে, খাওয়ার পর পর একটু হাঁটতে হবে, খাওয়ার পর পর শুয়ে পড়া যাবে না। খাওয়ার পর পর শুয়ে পড়লেও অ্যাসিড গুলো তখন দেখা যায় যে উপর দিকে উঠে আসে, তখন মায়ের খুব ডিসকমফোর্ট হয়। কোনো ওষুধ বন্ধ করাটা আসলে কোনো চিকিৎসা না, দরকার হলে অ্যাসিডিটির ওষুধ অ্যাড করতে হবে। আর এই ঘরোয়া পদ্ধতিগুলো নিলে, আর খাবার যেটা রান্না হবে সেটা অবশ্যই ঝাল কম, মশলা কম, গর্ভবতী মায়ের জন্য দরকার হলে তার জন্য আলাদা করে রান্না করতে হবে। তো এই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করে উনি অ্যাসিডের সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারেন। আর বমির সমস্যার জন্য যেটা করতে হবে, গর্ভবতী মায়েরা একবারে অনেক বেশি খাবার যদি খায়, তখন তাদের এই বমির সমস্যাটা একটু বেশি হয়। তাই রিপিটেড স্মল মিল যেটা আমরা বলি, বারবার 1 থেকে 2 ঘন্টা পর পর অল্প অল্প করে খেতে হবে, তাহলে তার এই বমি বমি ভাবটা কমে যাবে, আমি আশা করছি। ধন্যবাদ অভি। আচ্ছা, আমি একটু মৌসুমীর কাছে যাই। মৌসুমী, আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, আমি একটু স্ক্রিন নিয়ে আসি। যে আসলে ডায়াবেটিস আছে, সাথে 5 মাস প্রেগনেন্সির কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? আসলে মৌসুমী এবং অভি দুইজনে উত্তর দিতে পারো, আমি আগে একটু মৌসুমীর কাছেই গেলাম। হুম। আচ্ছা, প্রথমে আমি বলে নেই, ডায়াবেটিস আছে এই ধরনের মায়েদের প্রথম কথাই হচ্ছে সতর্কতাটা একটু বেশি অবলম্বন করতে হবে। যেটা অভি আগে বলেছিল, সোশ্যাল ডিস্টেন্সিং যদি সম্ভব হয়, বাসার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওয়ার্ক ফ্রম হোম করা যেতে পারে। এবং অন্যান্য যেসব কাজকর্ম, বাজার সদাই ইত্যাদি সাংসারিক কাজ অবশ্যই পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা দায়িত্ব নেবেন। এবং মা রেগুলারই হাত ধুবেন, কিছুক্ষণ পরপরই 20 সেকেন্ড নিয়ম মাফিক হাত ধোবেন। হাঁচি কাশি যদি কেউ দিয়ে থাকেন তার থেকে দূরে থাকতে হবে। এমনকি বাসায় কোনো গেস্ট আসলে, এগুলো সবই আলোচনা হয়ে গেছে, এসব মোটামুটি তিনি মেনে চলবেন, বাড়তি সতর্কতাই অবলম্বন করবেন। 2 নাম্বার আসে, এগুলো গেল জেনারেল কেয়ার। তার ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে। এই ক্ষেত্রেও একই কথা, সবসময় যে তাকে ডাক্তারের চেম্বারে যেতে হবে সেটা প্রয়োজন নেই। তিনি অবশ্যই ওভার দ্য ফোন অথবা অনলাইন টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। তার তিনি যদি ইনসুলিন নিয়ে থাকেন, তাহলে তার ইনসুলিনের ডোজটা কিরকম হবে এবং তার টার্গেটটা কিরকম হবে, এটা তার ডাক্তারের সাথে কথা বলে ঠিক করে নেবেন। রেগুলার বাসায় যে মেশিনগুলো থাকে সেগুলো দিয়ে চেক আপ করবেন। চেক আপ করে রিডিংটা একটা নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইম পর পর ডাক্তারকে জানিয়ে ইনসুলিনের ডোজটা ঠিক করবেন। আর অবশ্যই তাকে ডায়েট কন্ট্রোলে খুবই মনোনিবেশ করতে হবে। সুগার জাতীয় খাবার খাওয়া যাবে না, ডাক্তার যে ডায়েট চার্ট দিয়ে থাকবেন একাধারে সুগার কন্ট্রোল করার জন্য, এবং প্রোটিন এবং ক্যালোরি যাতে মিট আপ হয় এবং এট দ্য সেম টাইম যাতে তার ইমিউনিটি বুস্ট আপ হয়, এরকম একটা ডায়েট চার্ট আমি আশা করি এখন সব ডাক্তারাই দিয়ে থাকেন রোগীকে, অথবা ডায়েটিশিয়ানও আছেন এখন যারা অনলাইনেও সার্ভিস দিচ্ছেন, তাদের সাথে কথা বলে নেওয়া যেতে পারে। এটা গেল আমাদের ডায়াবেটিস। রিগার্ডিং মানে প্রেগনেন্সি, ডায়াবেটিক মায়েরা অবশ্যই এটা আমি না বলতে পারবেন, তারা একটু ঝুঁকিপূর্ণ। তাদের বাচ্চাদের ওজন যাতে ঠিক থাকে, তাদের বাচ্চাদের গ্রোথ যাতে ঠিক থাকে এবং তাদের ডেলিভারি যাতে নির্দিষ্ট টাইমেই হয়, এই কয়েকটা দিকের উপরে সাধারণত তাদের ডাক্তাররা বেশি নজর দিয়ে থাকেন। তো এই জন্য আমরা সাধারণত বলে থাকি, যদি ডায়াবেটিক মা হন তাহলে তিনি অবশ্যই তার যে রেগুলার চেক আপটা আছে সেই চেক আপটা অন্তত ডাক্তারের সাথে অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন। নিজের সুগার রিপোর্টটা, নিজের ওয়েট, নিজের ব্লাড প্রেশার, তিনি যদি ইনসুলিন নিয়ে থাকেন তাহলে ইনসুলিনের ডোজ, এবং অবশ্যই তার গর্ভের সন্তানের নড়াচড়া, কয়েকটা বিষয় আছে যেগুলো আমরা গাইনি ডাক্তাররা যারা আছেন তারা সুন্দর করে বুঝিয়ে দেন। এই সবগুলো ঠিক মতো হচ্ছে কিনা ডাক্তারকে জানাবেন। তারপরে যদি ডাক্তার বলেন তার রক্তের মাধ্যমে সুগার চেক করতে হবে, অর্থাৎ বাসার হোম কেয়ার যে ছোট মেশিন সেগুলো না, ব্রেন থেকে ব্লাড নিয়ে চেক করতে হবে কিংবা আল্ট্রাসাউন্ডও করতে হবে।
তাহলে সেই যেভাবে ডক্টর তাহমিনা বললেন ঠিক অল্প সময়ের জন্য হাসপাতালে যাবেন বা ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, গিয়ে টেস্টটা করে চলে আসবেন এবং সেই রিপোর্টটা তিনি অনলাইনে অথবা ওভার ফোনে ডাক্তারকে জানাবেন। তারপরে যদি ডাক্তার মনে করেন না, যেহেতু এখানে বলা হচ্ছে 5 মাস, রোগীর 5 মাস চলছে, আমার মনে হয় এই ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে তারপরে যদি ডাক্তার বলেন টেস্ট করতে, টেস্ট করে পরবর্তীতে ডাক্তার সাথে কথা বললেই চলবে। মৌসুমীর কাছ থেকে শুনলাম আমি, মৌসুমীর একটু ইকো হচ্ছে, এই জন্য হচ্ছে হয়তোবা হ্যাঁ, ইকো হচ্ছে। এখন আমার সমস্যা হচ্ছে আমি যদি হেডফোন লাগাই আমি কিছু কেন যেন শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তারপর আমি সমস্যা নেই। চেষ্টা করছি, আমি একটা তাহমিনার কাছে একটা প্রশ্ন করব আমি। স্পর্শ থেকে করোনা ছড়ায় কিনা এই বিষয়ে হচ্ছে সিডিসির কোনো নতুন তথ্য আমাদের জানা আছে কিনা? আচ্ছা, স্পর্শ থেকে করোনা ছড়ায় কিনা এই বিষয়ে সেন্টার অফ ডিজিজ কন্ট্রোলের কোনো নতুন তথ্যটা কি তোমরা জানো কিনা? আচ্ছা, স্পর্শ, এখন স্পর্শটা কি ধরনের স্পর্শ এটা তো ডিপেন্ড করবে। স্পর্শ থেকে করোনা ছড়ায় কিনা, এখন একজন আমার হাত ধরলো, আমি কারো হাত ধরলাম বা আমি কোনো রোগী দেখলাম, আমি যেহেতু ডাক্তার আমি কোনো রোগীর গায়ে হাত দিয়ে, আমাকে তো রোগী দেখতে হলে তার গায়ে হাত দিতে হবে। এখন স্পর্শ থেকে করোনা ছড়ায় না। করোনা কিভাবে ছড়ায় এই ব্যাপারে আমাদের একদম স্পেসিফিক নলেজ থাকতে হবে সবার। এটা ছড়ায় হচ্ছে গিয়ে ড্রপলেট ইনফেকশন, নেজাল রুট, ওরাল রুট অথবা ফিসেস, যেটাকে আমরা বলি স্টুল, স্টুলের মাধ্যমে করোনা ছড়ায়। এই 3টা রুট ছাড়া করোনা আর কোনোভাবে ছড়ায় না। এখন স্পর্শ, আমি রোগীকে স্পর্শ করলাম, করোনা ভাইরাসটা হচ্ছে একটু হেভি ভাইরাস, এটার ওজনটা একটু বেশি। তো এটা যখন কেউ হাঁচি কাশি দেয় তখন তার মুখ দিয়ে নাক দিয়ে ভাইরাসটা বের হয়। ভাইরাসটা বের হয়ে হয়তো ওই রোগীরই গায়ে কোথাও পড়লো, জামায় পড়লো, আমি রোগীর গায়ে হাত দিয়ে পরীক্ষা করলাম, আমি রোগীর এনিমিয়া দেখলাম, তো একটা স্পর্শ হলো। স্পর্শ হওয়ার পর আমি, এখন আমার হাতে কিন্তু ভাইরাসটা লেগে গিয়েছে, লেগে যাওয়ার পর আমি আমার লেগে গিয়েছে, আমি আমার এই হাতটা না ধুয়ে, এই জন্য বারবার বলছে হাত ধুতে থাকো, হাত ধুতে থাকো, কারণ এই ভাইরাসটা আমার হাতে আছে। আমি হাত না ধুয়ে করলাম কি, আমার ফেসে হাত দিলাম, আমার ফেসে হাত দিলাম। তো ফেসের একটা জোন, যেটাকে টি জোন বলে, টি জোন, এই জোনটা টি শেপ, এই জোনের আমি হাত দিলাম। হাত দিলে কি হবে, আমার নাক আর মুখের কাছে আমার হাত থাকবে এবং তখন ভাইরাসটা আমার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে যাবে। এটা হচ্ছে স্পর্শ থেকে করোনা ছড়ানো। কিন্তু আমি রোগীকে ছুঁয়ে এসে আমি হাত ধুয়ে ফেললাম, কিন্তু ওই যে আমি যে ছুলাম এই জন্য করোনা আমার হবে না, এটা থেকে করোনা ছড়াবে না। নাক দিয়ে মুখ দিয়ে আর স্টুল ছাড়া আর কোনো রুটে করোনা ছড়াবে না। সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ অভি। আমি হচ্ছে আমাদের প্রজন্মের একটা, আমাদের পপুলার ডাক্তার হচ্ছে আসলে গাফফার, আমাদের গাফফার। তো গাফফার আজকে ব্যস্ততার জন্য ও হচ্ছে ডিউটি ছিল, সন্ধ্যায় চেম্বার ছিল, এই জন্য হচ্ছে আমরা ওকে বলেছিলাম যে যদি স্পেয়ার কিছু টাইম হয় আমাদেরকে দিস। তো আমি গাফফারকে হচ্ছে আজকে এখন অনলাইনে নিয়ে আসবো। গাফফার আমাদেরকে যদি হচ্ছে কোনো দিক নির্দেশনা দিবে। গাফফার কি অবস্থা? কি খবর আনিস, ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাফফার কি কিন্তু খবর? আমার মেডিকেল কলেজের, আমরা একই ব্যাচের বন্ধু, একই ব্যাচ আমি আমরা তাই সবাই, দেখতেছি কিন্তু আসলে আমরা একই গাফফার আর মেডিকেলের মৌসুমী বন্ধু। যখন আমি প্রথম আমাদের লাইভ হয়, তো ওই লাইভটাতে হচ্ছে আমি জানতে পারি যে গাফফার আর মৌসুমী হচ্ছে একই মেডিকেল কলেজে ছিল। তো এরপরে যখন হচ্ছে তোমার কথা শুনলাম, তো তোমার কথাও দেখলাম যে আসলে তুমি, গাফফার, মৌসুমী তোমরা সবাই আসলে একই ইউনিভার্সিটি। ওই হিসেবে কিন্তু আমরা বেশ লাকি, আমরা ভালো ভালো প্রফেশনাল অনেকগুলো ডাক্তারকে পাচ্ছি। আচ্ছা, আমি একটু আগে অভির সাথে একটু শুভেচ্ছা বিনিময় করি। ও, কেমন আছো অভি, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। গাফফার, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছো। ওর সাথে আমার অনেকদিন পরে দেখা, অনেকদিন তো দেখি না আমি ওকে। আমাদের সবাই বেঁচে বেসের আছি মানেই ভালো আছি। হাই মৌসুমী, ভালো আছো? হ্যালো। হ্যাঁ গাফার, তোর চশমাটা কিন্তু চমৎকার। ও আচ্ছা, আমি আসলে এটা কি পাওয়ার আছে গাফার? এটা কি পাওয়ার আছে না এটা সানগ্লাস? একটা সানগ্লাসের একটা ভার্সন আর কি, ওই যে কবির সিং সবসময় সিরিয়াস কথা না বলে মাঝে মাঝে একটু। হ্যাঁ গাফার, তোকে রাত্রে সানগ্লাসে খুব ভালো লাগছে। সানগ্লাস না তো, এটা তো আমি গ্লাস হ্যাঁ। চেঞ্জ করছি, পাওয়ার গ্লাস লাগাইছি।
আচ্ছা, আমাদের বেসের প্রথম জুনিয়র কনসালটেন্ট হচ্ছে অভি আর কি, তাহমিনা দেওয়ান অভি। ও রাঙামাটি জেনারেল হসপিটালে আছে। ও তো অনেক ডিগ্রি করা, এমসিপিএস, এফসিপিএস, অনেক বড় বড় ডিগ্রি করা। আচ্ছা, এমএস মাশাআল্লাহ, তো তোমাদের আমি অনগোয়িং, হ্যাঁ হ্যাঁ এমএস অনগোয়িং আরে অভি। আচ্ছা। আদৌ শেষ করতে পারবো তারপর কিনা জানি না। দরকার নাই তো। একই সাবজেক্টে এত ডিগ্রি করা লাগবে না। ওর আচ্ছা, সাথে আমি আমার হচ্ছে তোমাদের হ্যাঁ গল্পের মাঝখানে একটু ঢুকে গেছি। আমি হচ্ছে আবার নতুন একটা হ্যাঁ প্রশ্ন নিয়ে এসেছি। আমাদেরই প্রজন্মের এক বন্ধু, ওর কিছু প্রশ্ন ছিল। করোনা ভাইরাস আক্রান্ত গর্ভবতী মায়ের কি করণীয় সন্তানকে সুস্থ রাখার জন্য? খুব ভালো প্রশ্ন, যে আসলে যদি আমি গর্ভ অবস্থায় যদি হচ্ছে আমি প্রেগনেন্ট হই, সেক্ষেত্রে আচ্ছা আমি কিভাবে সুস্থ রাখবো? 7 মাস বয়সী সন্তান সম্ভবা মায়ের ক্ষেত্রে করণীয় কি? আর 3 নম্বর প্রশ্ন ছিল, করোনা ভাইরাস আক্রান্ত মা কি 2 মাস সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারবেন কিনা? এটা অ্যান্সার অবশ্য তোমরা দিয়ে দিয়েছো। তো আমার মতে হচ্ছে পরিচর্যা এবং হচ্ছে করণীয় কি, এই জিনিসটা নিয়ে যদি আমাকে জানতে চাই। আচ্ছা, আমি একটু কথা বলি। আমি এই কোশ্চেনের আগে আমি একটু অভিকে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলো। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা প্রেগনেন্সি তো একটা পেশেন্ট, এটা প্রেগনেন্সি পিরিয়ডটা তো এটা হচ্ছে ডিভেন থ্রম্বোসিস, এটা প্রথম বেরি একটা কন্ডিশন। তারপরে সাথে হচ্ছে করোনা ভাইরাস ইনফেকশনের জন্য আমরা যেটা দেখতেছি, এটা একটা প্রথম বেরি কন্ডিশন। তো সেক্ষেত্রে তোমরা কি প্রথম থেকে রোগীটা যদি একটা প্রেগনেন্ট বা সাথে সাথে করোনা পজিটিভ হয়, প্রথম থেকে তো তোমরা আশা করি আমরা লো মলিকুলার ওয়েট হেপার এনোক্সাপিন শুরু করি, সেক্ষেত্রে তোমাদের প্রোটোকল কি, তোমরা কি করো এই পেশেন্ট গুলোকে? আচ্ছা, এটা হচ্ছে করোনা পেশেন্ট প্রেগনেন্ট হলেই শুরু করি না। পেশেন্ট যদি কোভিড পজিটিভ হয়, কোভিড-19 পজিটিভ হয়, শুধু তখনই আমরা এই লো হ্যাঁ মলিকুলার ওয়েট হেপারিনটা শুরু করি। কিন্তু এক্ষেত্রেও কথা আছে, আমরা তো জানি যে কোভিড-19 এর 3টা ফর্ম আমরা দেখতে পাচ্ছি। 3টা না, আমরা আরেক কয়েকটা বেশি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, আর একটা হচ্ছে গিয়ে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আরেকটাতে আমরা অথবা সেপসিস দেখতে পাচ্ছি, ক্রিটিক্যাল। মাল্টি অর্গান ফেলিয়ার। হ্যাঁ, হ্যাঁ তো আমরা মাইল্ড কেসগুলোতে যে সাধারণত যেটা বলছি যে হোম ট্রিটমেন্টে আসলে এই যেটা সাবকিউটেনিয়াস লো মলিকুলার ওয়েট হেপারিন বা এগুলো দেয়া পেশেন্টের জন্য খুব টাফ হয়ে যায়। তো আমরা মাইল্ড কেসে সবাইকে এগুলো দিচ্ছি না। আমরা মাইল্ড কেসে শুধুমাত্র হাই রিস্ক পেশেন্ট, যেমন ওবেসিটি, যাদের ওজন অনেক বেশি, সেই সব পেশেন্টদেরকে, মাল্টিপ্যারিটি, যাদের অলরেডি 3টা বাচ্চা আছে, সেই সব পেশেন্টদেরকে, এল্ডারলি, এইসব পেশেন্টদেরকে আমরা দিচ্ছি, অথবা যাদের আগের প্রেগনেন্সিতে ডিপ ভেইন থ্রোম্বোসিস বা আগে কখনো কোনো ডিপ ভেইন থ্রোম্বোসিসের হিস্ট্রি আছে, সেই সব পেশেন্টদেরকে মাইল্ড কেস হলেও আমরা দিব। তা না হলে একটা সুস্থ স্বাভাবিক প্রেগনেন্ট মহিলাকে মাইল্ড কেসে আমরা দিব না। 80% কিন্তু মাইল্ড কেস, 80% মাইল্ড কেস, এবং গর্ভবতীদের ক্ষেত্রে মাইল্ড কেস আরো বেশি, 90 to 95% মাইল্ড কেসই থাকে। এটা কমপ্লিকেটেড, মডারেট টু সিভিয়ারে কমই যায়। মডারেট টু সিভিয়ার কেসগুলোতে আসলে হোম ট্রিটমেন্টের কোনো স্থান নেই। এক্ষেত্রে পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হবে। একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে এটা শুধু একজন গাইনি ডাক্তার ডিসিশন নিবেন না, উনি অবশ্যই আদার ডিসিপ্লিনের হেল্প নিবেন, একজন মেডিসিনের ডাক্তারের হেল্প নিবেন, হেল্প নিয়ে একজন হেমাটোলজিস্টের হেল্প নিবেন, হেল্প নিয়ে একটা কম্বাইন্ড ডিসিশন হবে। এবং এই মডারেট টু সিভিয়ার কেসগুলোতে অবশ্যই লো মলিকুলার ওয়েট হেপারিন চালু করতে হবে, যেটা 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের আপাতত গাইডলাইন। 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 2 টাইমস ডেইলি, তাই তো? মানে বিডি হ্যাঁ নাকি? হ্যাঁ, 2 টাইমস ডেইলি না 1 1 মিলিগ্রাম, মিলিগ্রাম পার কেজি। হ্যাঁ। আর সিভিআর এ দেখা যাচ্ছে এটা 2 মিলিগ্রাম পার কেজি করে দিতে হচ্ছে। মানে তোমরা ডোজ প্রয়োজন বাড়াইতে হচ্ছে। আর এই ক্ষেত্রে ওই হ্যাঁ রিভারক্সাবেন হ্যাঁ, বা ওয়ারফেরিনের যে আমরা ইউজুয়ালি তো আমরা মেডিসিনের ক্ষেত্রে 13 সপ্তাহ পরে কিন্তু প্রেগন্যান্সিতে আমরা কিন্তু ওয়ারফেরিনও প্রেসক্রাইব করতে পারি আফটার 13 উইকস। সেক্ষেত্রে হ্যাঁ রিভারক্স বা ওয়ারফেরিন কোনো হ্যাঁ, কিছু তোমরা ইউজ করো কিনা এগুলা? আমরা এখন আসলে ওয়ারফেরিনটা ইউজ করি না। মানে ওয়ারফেরিন ইউজ করো মানে না? একটা, এটা তো বলে যে এটা আমার শুধুমাত্র একটা প্রশ্ন বাচ্চার ছিল। প্রথম, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ইকো বলো। হচ্ছে নাকি ইকো ছাড়া হচ্ছে? ইকো আমার ছাড়া এখানে হচ্ছে। ইকো হচ্ছে না, কিন্তু আমার কি রিভারক্স হচ্ছে? ইউজ করা হচ্ছিল, হচ্ছে কিন্তু গাফার, এখন ওয়ারফেরিন কমছে। ইউজ করা হচ্ছে না, রিভারক্স ইউজ করা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। রিভার এটা সেটা হ্যাঁ। আচ্ছা, তোমাদের থ্যাংক ইউ। ওয়ারফেরিনটা আমরা ইউজ করি না। হ্যাঁ, ওয়ারফেরিন তো ইউজ ঠিক করি না। আছে, হ্যাঁ মেডিকেল টার্ম হ্যাঁ হচ্ছে, আমাদেরকে যদি শোনাও হ্যাঁ। তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমামই বুঝবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আমি আচ্ছা, একটু আমি কিন্তু যে বাংলায় কোশ্চেনটা বলার চেষ্টা এসেছে, করি বেশি। হ্যাঁ আমি একটু বলি। যিনি কোশ্চেন করেছেন কোভিড-19 পজিটিভ, বাকি অংশগুলো আলোচনা হয়ে গিয়েছে। কিভাবে গর্ভবতী মা কিভাবে সাবধান থাকবেন, কিভাবে
তিনি হচ্ছে গর্ভাবস্থার পরে শিশুকে বুকে দিতে হবে, এটা মোটামুটি সবই আলোচনা হয়ে গিয়েছে। যেটা আলোচনা হয়নি সেটা হচ্ছে গর্ভবতী মা যদি কোভিড পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমরা কি করব। প্রথম সেক্ষেত্রে আমরা কথা, কি করবো? আতঙ্কিত হবে না, এটা হচ্ছে 1 নাম্বার ট্রিটমেন্ট। 2 নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে আইসোলেশন। আইসোলেশন মানে হচ্ছে গর্ভবতী মা উনি বাড়িতে থাকবে, সম্ভব হলে একটা ঘরে থাকবে, কিন্তু তার অন্যান্য সেবা যত্নের কোনো যাতে মিস না হয়, মানে নিউট্রিশাস খাবার, তাকে প্রোটিন জাতীয় খাবার বেশি দিতে হবে। এমনিতে গর্ভবতী মারা একটু প্রোটিন জাতীয় খাবার বেশি দিতে বলা হয় তাদেরকে, দরকার হলে আরেকটু এক্সট্রা খাবার নিবে, এবং অন্যান্য তার যে ভিটামিন সে রেগুলার পাচ্ছে সেগুলো খাবে। তারপরে হচ্ছে ভিটামিন সি বেশি খাবে ইত্যাদি। এখন আসি, আমরা অবশ্যই প্রত্যেক গর্ভবতী মাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি প্রয়োজন হয় সে চেম্বারে যাবেন, অথবা যদি প্রয়োজন না হয় অনলাইনেই মেডিসিন নেবেন। এবং আমরা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার, এগুলো আমাদের টার্ম। আমি সাধারণত রোগীদেরকে বলি একটা সম্ভব হলে স্যাচুরেশন মেশিন কিনে নেবেন। স্যাচুরেশন মেশিনগুলোর দাম খুব কম, 2,500 থেকে 3,000 ভালো মেশিন পাওয়া যায়। সেই মেশিনগুলো কিনে নেবেন এবং উনি সকাল বিকাল 2 বেলা, মিনিমাম 2 বেলা স্যাচুরেশনটা মাপবেন, মেপে একটা কাগজে ডেট টাইম দিয়ে লিখে রাখবেন। যদি দেখা যায় স্যাচুরেশনটা 92 নিচে চলে যাচ্ছে, তাহলে তিনি অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা করবেন। যেহেতু আমরা অনেক সাধারণ সময়ে কি হচ্ছে এই স্যাচুরেশনটা হচ্ছে 92তেই থাকে, মানে নরমালি 94-95 উপরে থাকে। 94 নিচে যদি হয় তাহলে আমরা ধরে নিই একটু ইম্পেয়ারমেন্ট হচ্ছে, তখন ডাক্তাররা আমরা সাধারণত বাসায় নেবুলাইজ করতে বলি, এগুলোর আবার ডোজ থাকে, তারপরে আরো কিছু মুখে মেডিসিন দেয়। কিন্তু 92 নিচে যদি হয় তাহলে তাকে হাসপাতালে অবশ্যই ভর্তি হতে হবে, আর কোনো কিন্তু চিন্তা করা যাবে না। তবে যেহেতু প্রেগনেন্সি খুবই ইম্পর্টেন্ট, দেখা যায় অনেক ডাক্তার 94 এর নিচে আসলেও ডাক্তারকে হাসপাতালে ভর্তি হতে বলছেন, ডাক্তার আর রোগীকে হাসপাতালে ভর্তি হতে বলছেন। মোট কথা তার স্যাচুরেশনটা ডেইলি মনিটর করতে হবে 2 বেলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। উনি কাগজে লিখে রাখবেন এবং কিভাবে ফ্ল্যাকচুয়েট করছে এই রিপোর্টটা উনি ডাক্তারকে জানাবেন। এই রিপোর্টটা দেখে উনি ডাক্তার ডিসিশন নেবেন যে রোগীকে হাসপাতালে ভর্তি করব নাকি করব না। তবে 92 নিচে গেলে ডাক্তারের জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নাই, অতি সত্বর হাসপাতালে যোগাযোগ করতে হবে। আর যদি দেখা যায় রোগীর অনেক বেশি বমি হচ্ছে, রোগী অনেক দুর্বল হয়ে গিয়েছেন, এমনকি উনি মুখে খেতে পারছেন না, স্বাভাবিক খাবার খেতে পারছেন না, বাচ্চার নড়াচড়া বুঝতে পারছেন না, অথবা কোনো রকম রক্ত দেখছেন, এই প্রত্যেকটা ক্ষেত্রে কোনো ধরনের ডিলে ছাড়া হাসপাতালে ভর্তি হতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়া গুলো আমাদের অবশ্যই সবসময় জানা থাকতে হবে। এটাই ছিল আমার পক্ষ থেকে মেসেজ। আমার বন্ধুরা কি কেউ কিছু আর অ্যাড করতে চাও? আমি গাফফারের কাছে একটা প্রশ্ন করব। গাফফারের কাছে প্রশ্নটা হচ্ছে, এই যেহেতু গাফফার আমি জানি যে কার্ডিওলজিতে হচ্ছে ও এফসিপিএস করেছে এবং মেডিসিনও এখন হচ্ছে সেকেন্ড টাইম করেছে, তো গাফফার এই যেহেতু তুই কার্ডিওলজিস্ট মানে স্পেশালিস্ট আমি বলবো, তো আসলে এই প্রেগনেন্সি টাইমটাতে হচ্ছে কতটুকু চান্সেস থাকে অথবা ভয় থাকে যে এই তোর রিলেটেড কি কোনো পেশেন্ট তোরা পাচ্ছিস, মানে বা এরকম কোনো সিমটম হয়? কোভিড-19 আসলে তো কোনো বটম লাইন নাই, তো বিভিন্ন টাইপের হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমরা বিভিন্ন জার্নালে পড়তেছি যে আগের কোনো সিমটম ছিল না কিন্তু হচ্ছে হার্ট অ্যারেস্ট হয়েছে, যে হার্ট অ্যাটাকে হচ্ছে মারা গিয়েছে। তো আসলে এই প্রেগনেন্সি টাইমটাতে আসলে একজন প্রেগনেন্ট মহিলা কতটুকু ভালনারেবল কার্ডিওলজির এই ব্যাপারটাতে? গাফফারকে প্রশ্ন করার সাথে সাথে গাফফার তো হচ্ছে মনে হয় স্টিল হয়ে গেছে, মনে হয় ইন্টারনেটের সমস্যা। আচ্ছা, ওর মনে হয় ইন্টারনেটের সমস্যা। আচ্ছা, গাফফার আসতে আসতে আমি একটা প্রশ্ন করি, আমাকে একটা প্রশ্ন এসছে। রহিমা নাজনীন একজন প্রশ্ন করেছেন যে আর্লি প্রেগন্যান্সিতে ডিক্লিজ প্লাস কতদিন খেতে হবে? আমি আসলে জানি না ওষুধটা কি, তোমরা ভালো বলতে পারবা। তো অভি যদি বলো যে ডিক্লিজ প্লাস। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা ম্যাকলিজিন গ্রুপের ওষুধ, এটা হচ্ছে বমির জন্য। হ্যাঁ, বমির জন্য আর্লি, আমি তো আগেই বলেছি যেটা হয় হচ্ছে বমি হয় আর্লি প্রেগন্যান্সিতে, তো এই বমির জন্য এই ওষুধটা দেয়া হয়। তো এই ওষুধটা আসলে কন্টিনিউ কতদিন করতে হবে এটা নির্ভর করবে, পেশেন্ট টু পেশেন্ট নির্ভর করবে।
আপনার যতদিন বমি থাকবে আপনি এটা ঠিক ততদিন কন্টিনিউ করবেন। এই ওষুধের কোনো সাইড ইফেক্ট নেই, তাই আপনি নির্ভাবনার সাথে এই ওষুধটা আপনার বমি বন্ধ রাখার জন্য আপনার সুবিধা অনুযায়ী কন্টিনিউ করবেন। আমার মনে হয় উনি যে আনিস, প্রশ্নটা করেছেন, তো উনি ক্লিয়ার এই ব্যাপারটাতে। আমাদের স্ক্রিনে আমরা কিছু প্রশ্ন নিয়ে আসি, কারণ হচ্ছে আজকে ইকোর জন্য আমরা অনেক পাজল হয়ে গেছি তিনজনই মনে হয়, প্রশ্ন খুব কম নেওয়া হয়েছে। গাফফার যেহেতু নাই, আমি হচ্ছে এই টপিকটাতে কি হচ্ছে তোমরা কেউ কিছু বলতে পারবে? আচ্ছা কোনটা? আনিস, আমি একটু বলি। এই টপিকটাতে তুমি যেটা বলছিলে যে হার্টের উপর এফেক্ট, করোনার করোনা, হার্টের উপর এফেক্ট, এক্স্যাক্টলি এটাই তো জানতে চাচ্ছো। তো এটা এখন জানতে আসলে চাচ্ছেন। করোনার একটা খুব খুব কমন একটা সাইড ইফেক্ট হচ্ছে মায়োকার্ডাইটিস। প্রতিটা আমাদের শরীরের প্রতিটা অর্গান সেল নিয়েই তো তৈরি হয়, আমরা তো পুরো এন্টায়ার যে একটা হিউম্যান ছোট ছোট সেল দিয়েই তো আমরা তৈরি। তো এক একটা অর্গান, হার্টের যে সেলগুলো, এই সেলগুলো ড্যামেজ হয়। এই করোনা ভাইরাসের একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে যে হার্টের সেলুলার ড্যামেজ হয়। এবং করোনা ভাইরাসের পেশেন্টরা যখন আমাদের কাছে বলে প্যালপিটেশন, বুক ধড়ফড় করে, বুক ধড়ফড় করে, সে তো আর প্যালপিটেশন হুম, বলতে পারবে না, সে বলবে যে আমার খুব বুক ধড়ফড় করে। খুব তো ধরফর এই করছে। প্যালপিটেশন নিয়ে, হ্যাঁ, এই কমপ্লিকেশনটা নিয়ে যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসবে এবং এর সাথে যখন বলবে বুকে ব্যথা, বুকে ব্যথা বলবে, তখন আমরা তো আসলে প্রেগনেন্সিতে বুকে ব্যথা দুই রকম হতে পারে। একটা হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য ব্যথা, অ্যাসিডিটি বেড়ে যায়, যেটা আমি আগেই বলেছি। আমাদেরকে এটা আলাদা করতে হবে যে এই বুকে ব্যথাটা অ্যাসিডিটির জন্য ব্যথা কিনা, এই ব্যথার আলাদা ধরন আছে। কিন্তু আমরা হুম, যখন দেখবো যে না, ব্যথাটা অ্যাসিডিটির ব্যথা না, এটা বুকেই ব্যথা, এবং তার সাথে পেশেন্ট যখন বলবে যে বুক ধড়ফড় করছে, তখন আমরা পেশেন্টকে একটা ইসিজি করতে দিব। যেহেতু হার্টের উপর করোনার একটা ইফেক্ট আছে, আমরা একটা ইসিজি করতে দিব এবং ইসিজিতে এই চেঞ্জটা আসবে। ইসিজিতে চেঞ্জ না আসলে আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করতে দিব। এই এই এগুলো তো ইনভেস্টিগেশন গুলো মোটামুটি আমরা সবাই কম বেশি জানি, হার্টের পরীক্ষাগুলো করতে দিব আর কি। এটা অবশ্যই আমি দিব না, আমি আমার হয়তো মৌসুমীর কাছে রেফার করব অথবা গাফফারের কাছে রেফার করব। ওরা এই পরীক্ষাগুলো করতে দিয়ে ফার্দার পেশেন্টটাকে ইভালুয়েট করবে। এটা হচ্ছে হার্টের উপর একটা প্রভাব। হার্টের ব্যাপারটা যেহেতু চলেই আসলো, আমি আরেকটু অ্যাড করি। এই করোনার কিন্তু ডায়াবেটিসের উপরও একটা প্রভাব দেখা যাচ্ছে। করোনা এক্স্যাক্টলি। আক্রান্তর ফলে 10% রিস্ক বেড়ে যায়, ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিস হওয়ার। হুম, কারণ এটাও একটা সেলুলার লেভেলে কাজ করে। তো আমি এত সেলুলার লেভেলে যে বুঝাতে চাবো না, আমি বলবো যে করোনা আক্রান্ত এবং গর্ভবতী মায়েরা এমনিতে একটা ডায়াবেটিসের ঝুঁকিতে থাকে, যেটাকে আমরা গর্ভকালীন সময়ের ডায়াবেটিস বলি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো করোনার ফলেও কিন্তু এই ডায়াবেটিসের ঝুঁকিটা বেড়ে যায় 10%, বলা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে ঝুঁকি বেড়ে যাবে। তাহলে গর্ভবতী মায়েরা কি করবে? তারা ডায়াবেটিসের পরীক্ষা করবে। যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে তারা একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পরামর্শ করে চিকিৎসা নিবে এবং হচ্ছে হোম মনিটরিং করবে। গ্লুকোমিটার, বাসায় যে সিবিজি মেশিন এখন কম বেশি সবার বাসায় সিবিজি মেশিন থাকে, ওই সিবিজি মেশিন দিয়ে তারা গ্লুকোজ পরীক্ষা করবে। হার্ট আর ডায়াবেটিসের উপর এই দুটা প্রভাব করোনার দেখা যাচ্ছে। ধন্যবাদ আনিস। মৌসুমী যদি হচ্ছে আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে কিছু বলো, যে হচ্ছে জেনারেল আমাদের যে হচ্ছে গ্যাস্ট্রিকের যে বুকের ব্যথা আর হচ্ছে যদি হার্টের ব্যথা, এই টাইমটাতে কি আসলে সাধারণ রোগীরা কি হচ্ছে কোনো কিছু ডিফাইন করতে পারবে? বা ধরো আমি ইসিজি করতে পারছি না এখন, মানে সাধারণভাবে কি বোঝার কোনো উপায় আছে যে আসলে এটাই হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা, বা এটাই হচ্ছে আসলে আমার হার্ট অ্যাটাকের অ্যারেস্টের ব্যথা? হ্যাঁ, আছে। আহ নিয়মগুলো হচ্ছে নরমালি আমরা বেশ কয়েকটা পয়েন্ট বলি, যেমন গ্যাস্ট্রিকের ব্যথা এটা সাধারণত হয় হচ্ছে তোমার কেউ কেউ বলে বাম দিকে, কেউ কেউ বলে আবার ডান দিকে, মানে এটা ডিফিউজ হয়, কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না। কিন্তু অন্যদিকে হার্টের ব্যথাটা একেবারে বুকের মাঝখানে হয় এবং হার্টের ব্যথাটার তীব্রতাটা অনেক বেশি। অন্যদিকে গ্যাস্ট্রিকের ব্যথাটা সাধারণত একটা ভোঁতা ধরনের ব্যথা হয় এবং এর সাথে বুক জ্বালা পোড়া থাকে এবং রোগীর আগে থেকে দেখা যায় কিছু গ্যাস্ট্রিকের হিস্ট্রি থাকে, অথবা সে হয়তো রিসেন্টলি দেখা যায়, এখন তো করোনা হলেই অনেকে আইভারমেকটিন, ডক্সি ইত্যাদি ঔষধ খেয়ে নিয়েছে, তো ওই রকম ঔষধ খাওয়ার একটা হিস্ট্রি দেখা যায়। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের। হার্টের ব্যথাটা সাধারণত দেখা যায় হাঁটলে প্রচন্ড আকার ধারণ করে, এমন অবস্থা হয় যে রোগী সহ্য করতে পারে না, বুকে চাপ দিয়ে ধরে বসে পড়ে। এরপরে হচ্ছে হার্টের ব্যথাটা এমন প্রচন্ড হয় যে রোগী অনেক সময় প্রচন্ড বমি করে ফেলে এবং ব্যথাটা অনেক সময় পিছনের দিকেও যায়। রোগী এসে আমাদের কাছে বলে যে বুকের মাঝখানে প্রচন্ড ব্যথা ছিল এবং তারপরে সেটা পিছনের দিকে গিয়েছে।
তো এই কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা আলাদা করতে পারি। কিন্তু করোনা পেশেন্টদের যেটা আমাদের ডক্টর তাহমিনা বলছিলেন, করোনা পেশেন্টদের মায়োকার্ড হার্ট ইনভলভমেন্ট করার রেটটা এখন এত বেশি, এমনকি ইয়াং পেশেন্ট আমরা দেখছি যে ইয়াং পেশেন্ট তার কোনো ধরনের কার্ডিয়াক ডিজিজ নাই, তার ফ্যামিলিতে কোনো কার্ডিয়াক ডিজিজ নাই, কিন্তু দেখা যায় সে আসছে যে হার্টের রিদমটা অ্যাবনর্মালিটি নিয়ে। এর কারণ ভাইরাসটা হার্টের মাসলকে অ্যাটাক করেছে। এবং আমরা এই জন্য রেগুলার বেসিসে করোনা পেশেন্টদের হার্টের সমস্যা থাকুক না থাকুক ইসিজি এবং ট্রপাই বলে একটা টেস্ট আছে, সেই ট্রপাই টেস্টটা করিয়ে রাখছি। তাহলে যে শুরুতেই করছি তা না, আমি তো 3 থেকে 5 দিন পর পর রিপিট করতে থাকি যতক্ষণ পর্যন্ত না সে কমপ্লিট কিওর হচ্ছে ততক্ষণ পর্যন্ত। কারণ অনেস্টলি এখন আমরা একমাত্র ভয় পাচ্ছি কার্ডিয়াক ইনভলভমেন্টকে। অক্সিজেনের মাত্রা কমে যায়, অক্সিজেনের মাত্রা কমে যায় এটা স্বাভাবিক, এটা আমি অক্সিজেন হাইফ্লো ন্যাজাল ক্যানুলা বাইপ্যাপ মেশিন এগুলো দিয়ে মেনটেন করতে পারছি। কিন্তু কার্ডিয়াক যেটা সেটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। এর জন্য রেগুলার এখন 3 থেকে 5 দিন পর পর আমরা ট্রপাই করছি পেশেন্টদেরকে। কাজে আমি বলবো যদি এরকম যিনি এমন জায়গায় আছেন যেখানে ইসিজি ফ্যাসিলিটি নেই কিন্তু তিনি হার্টের জায়গায় ব্যথা অনুভব করছেন, বুকে ব্যথা অনুভব করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পরদিন হলেও অন্তত সদর হাসপাতালে যান, একটা গিয়ে ইসিজি করান। আর ইসিজি দেখে ডাক্তার যদি বলে যে ট্রপাই টেস্টটা করতে হবে ট্রপাই টেস্ট করান। আমি যেসব ক্রাইটেরিয়া বললাম এগুলো নর্মালি আমরা খুবই ভ্যালু করি, কিন্তু এটা করোনা পেশেন্টদের জন্য খুব সেনসিটিভ না। করোনা পেশেন্টদের জন্য যদি ব্যথা হয় বুকে এবং এটা পারসিস্ট করে অন্তত কিছুক্ষণ পারসিস্ট করে, গ্যাসের ওষুধ খাওয়ার পরেও না কমে, প্রচুর পানি খাওয়ার পরেও কমছে না, অবশ্যই তাহলে তাকে ডাক্তারের শরণ করতে হবে। এটা হচ্ছে বটম লাইন। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা প্রশ্ন নিচ্ছি। ইশরাত জাহান ইমন হচ্ছে আমাদের একটা প্রশ্ন করেছেন, প্রচুর বমির থাকে, আই মিন প্রচুর বমির হচ্ছে হয়তো বা বমি থাকলে, হ্যাঁ বমি ভাবটা থাকলে কি আলাদা কোনো মেডিসিন নিতে হবে? লিভরা 6 ওয়েট 60 আপ অনুযায়ী কয়টা আর কতদিন খেতে হয়? এটা কি লিভেরা হবে অভি নাকি এটা আইভেরা হবে? হ্যাঁ, আমার মনে হয় টাইপিং মিস্টেক। অভি শুনতে পাচ্ছি না। ওজন, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে তাহলে এটা মৌসুমী বল, আমি যেটা বলবো সেটা হচ্ছে আইভারমেকটিনের কথা বুঝাতে চেয়েছে। আইভারমেকটিন ওজন 60-এর উপরে থাকলে 3টা একসাথে খেতে হয়, আর ওজন 60-এর নিচে থাকলে 2টো একসাথে খেতে হয়। ওটার কথা জানতে চেয়েছে, ওটা একটু ক্লিয়ার করে কিন্তু বুঝিয়ে বল। এটা তো আসলে ঠিক আছে। হ্যাঁ, মৌসুমী বল। প্রথম কথা আইভারমেকটিন এগুলো কিন্তু সবই প্রপোজ ড্রাগ। হ্যাঁ, এগুলা কিন্তু কোনোটাই করোনা সেরে যাবে, করোনা হবে না, এই ধরনের কোনো ঔষধ না। এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে প্রেগন্যান্সিতে আইভারমেকটিন আমি জানি না, আমরা তো প্রেসক্রাইব করি না। অভি তোরা কি প্রেসক্রাইব করিস? আমরা প্রেসক্রাইব করি না, এটা গেল 2 নাম্বার কথা। যদি উনি উল্লেখ করেন উনি প্রেগন্যান্ট কিনা। হ্যাঁ, আর যদি প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে তো খাওয়ার কোনো প্রশ্নই নাই। এমনকি যদি আপনার অতিরিক্ত বমি থাকে অথবা আপনার লিভারের সমস্যা থেকে থাকে কিংবা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার আইভারমেকটিন খাওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মালি আমরা আমাদের গাইডলাইনে বলছে যে 12 মিলিগ্রাম করে খেতে এবং 7 দিন পরে আরেকটা 12 মিলিগ্রামের ডোজ নিতে, এটা নর্মালি বলছে। কিন্তু এটা প্রত্যেকটাই সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। কিন্তু এটা খাওয়ার আগে আপনার দেখতে হবে আপনার অন্য কোনো ডিজিজ আছে নাকি। যেমন অতিরিক্ত বমি হলে আমার কাছে আসলে আমি তো দিব না, অথবা দিলেও অবশ্যই লিভারটাকে চেক করে দিব। আর প্রেগনেন্ট হলে তো কখনোই না। কাজে এরকম হুট করে ফার্মেসি থেকে ঔষধ দয়া করে খাবেন না, এটা হচ্ছে আমার মেসেজ। আচ্ছা, আমাদের কাছে একটা খুব ভালো প্রশ্ন আসছে, অনেকক্ষণ পর একটা ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে। সেটা হচ্ছে করোনাকালীন টাইমে একজন মা যদি নর্মাল ডেলিভারি করতে চান তাহলে তার করণীয় কি কি? এটা অভির কোশ্চেন ডেফিনেটলি। আমি ওখানে চলে গেলাম। করোনাকালীন সময়ে আচ্ছা, আর আমিও সরাসরি তাহলে উত্তরে চলে যাই। সেটা হচ্ছে একজন মা যদি নর্মাল ডেলিভারি করতে চান, এখন করোনাকালীন সময়ে নর্মাল ডেলিভারি করতে চাইলে তাহলে তার প্রথমে তো উনি একজন গাইনোকোলজিস্টের সাথে টেলিমেডিসিন নিচ্ছেন অথবা চেম্বারে যাচ্ছেন, উনি কারো না কোনো গাইনোকোলজিস্টের আন্ডারে আছেন। এখন উনার ডাক্তার ইভালুয়েট করবেন যে উনার আসলে নর্মাল ডেলিভারি হবে কিনা। উনার হয়তো আগে সিজার আছে, উনার হয়তো বাচ্চার পজিশন স্বাভাবিক না, উনার হয়তো কোনো না কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়তো ওনার ক্ষেত্রে আমরা অ্যালাউড করব না। কিন্তু যদি দেখি যে আমরা সবকিছু অ্যানালাইসিস করে পেশেন্ট ইজ ওকে, বেবি ইজ ওকে, নর্মাল ডেলিভারি ক্যান বি অ্যালাউড, এখন এই পেশেন্টকে আমরা কি করব? এখন প্রথম থেকে আসলে করণীয় কিছু নাই,
প্রথম থেকে 8-10 জন নর্মাল স্বাভাবিক মায়ের মতোই উনি জীবনযাপন করে যাবেন, ওষুধগুলো খেয়ে যাবেন। উনি নর্মাল ডেলিভারির জন্য যেটা করবেন সেটা হচ্ছে 36 সপ্তাহের পর থেকে, তার মানে হচ্ছে 8 মাস যখন তার পুরাবে তারপর থেকে উনি যেটা করবেন নর্মাল ডেলিভারির জন্য, উনি হচ্ছে হাঁটাহাঁটিটা পুরো প্রেগনেন্সিতে উনি যেটা করবেন সেটা হচ্ছে হাঁটাহাঁটি করবেন। এটা হচ্ছে লাস্টের 3 মাস বেশি করবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট উনি হাঁটাহাঁটি করবেন। হাঁটাহাঁটি কোথায় করবেন? রুমে করবেন, বারান্দায় করবেন, অথবা ছাদে করবেন। এই হাঁটাহাঁটিটা করার ফলে যেটা হবে, বাচ্চা হবার যে রাস্তা, যে বার্থ ক্যানেল, এই ক্যানেলটা তৈরি হবে সুন্দরভাবে, একটা বার্থ ক্যানেল তৈরি হবে, একটা নর্মাল ডেলিভারি ত্বরান্বিত হবে। এরপরে লাস্টের মাসে 36 সপ্তাহের পরে গিয়ে উনি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে একটা এক্সারসাইজ করবেন উনি, যেটাকে আমরা বলি স্কোয়াটিং পজিশন। এখন স্কোয়াটিং পজিশনটা আমি একটু বুঝিয়ে বলি। আমরা 2 ধরনের কমোড ইউজ করি টয়লেটে, একটা হচ্ছে হাই কমোড, একটা হচ্ছে লো কমোড। লো কমোডে বসার যে পজিশনটা, এটাই হচ্ছে স্কোয়াটিং পজিশন। উনি এই স্কোয়াটিং পজিশনটা 36 সপ্তাহের পর থেকে প্রতিদিন 15 থেকে 20 বার প্র্যাকটিস করবেন বাসায়। এটা একটা এক্সারসাইজ হিসেবে কাজ করবে ওনার জন্য। এই যে 15 থেকে 20 বার প্রতিদিন উনি করছেন, লাস্টের মাসে 36 সপ্তাহের পর থেকে যে 4 সপ্তাহ উনি হাতে পাবেন সেই সময়টা, এতে ওনার বাচ্চা জন্ম হওয়ার যে রাস্তাটা, এটা সুন্দরভাবে তৈরি হতে ওনাকে সাহায্য করবে এবং নর্মাল ডেলিভারিটা এভাবে ত্বরান্বিত হবে। আনিস, আনিস, ও মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। খুবই ও খুবই আচ্ছা। খুবই সুন্দর মতন ব্যাখ্যা করেছিস। আহ এই এক্সারসাইজটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমি হ্যাঁ, যিনি আসলে কোশ্চেন আমাদের দেশে করেছেন, তো মায়েরা এক্সারসাইজ করেনি না। দেখা যায় যে হ্যাঁ হয়তো কিছুটা পারিবারিক আহ্লাদের জন্য এই কাজটা করেন না। ওনারা মনে করেন যে এক্সারসাইজটা একটা শরীরের জন্য বার্ডেন, কেন আমি এক্সারসাইজ করব, আমি একটু শুয়ে বসে থাকি, একটু আরাম করি, বাচ্চা হওয়ার পর তো আমাকে কষ্ট করতে হবে। কিন্তু এক্সারসাইজটা যে কত জরুরি, বিদেশে তো বিভিন্ন রকম এক্সারসাইজ করে মায়েরা, হ্যাঁ হ্যাঁ, যোগা করে, অথবা যোগা যেটা করে। হচ্ছে গিয়ে বেলুন এক্সারসাইজ, বড় একটা হুম বেলুনে আমরা দেখি যে, মুভিতে দেখি বা আহ, আহ, ইয়েতে দেখবো যে মায়েরা উঠা বসা ওই বেলুন গুলোতে। হুম। এই এক্সারসাইজ গুলো কিন্তু নর্মাল ডেলিভারি। এটা হচ্ছে, আচ্ছা আমি আরেকটু অ্যাড করি, প্রেগনেন্সির সময়টা হচ্ছে আমি এই এক্সারসাইজটা করব। এখন যখন ডেলিভারির ব্যথাটা উঠবে মায়ের, তখনও হসপিটালে যাওয়ার পরে নর্মাল ডেলিভারি ত্বরান্বিত হওয়ার জন্য এই এক্সারসাইজ গুলো কিন্তু, এই যে পজিশন, এই পজিশন, অথবা অনেক হসপিটাল যেমন আমার রাঙামাটি হসপিটালেও আছে বড় সাইজের বেলুন, যে বেলুন গুলাতে মায়েরা যখন উঠা বসা করে তখন তার নর্মাল ডেলিভারিটা ত্বরান্বিত হয়, এবং আচ্ছা, এইগুলো করতে পারেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধৈর্য। নর্মাল ডেলিভারি করতে হলে অনেক ধৈর্য থাকতে হবে, মাকে ধৈর্য থাকতে হবে অনেক বেশি। আর আরেকটা হচ্ছে আমাদের মনিটরিং সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। কন্টিনিউয়াস একটা পেশেন্ট যখন লেবারে চলে যাবে, কন্টিনিউয়াস বাচ্চাকে মনিটর করতে থাকতে হবে যে আমি যে নর্মাল ডেলিভারি অ্যালাউ করলাম, এই বাচ্চাটা কি এই প্রসেসের মধ্যে খারাপ হচ্ছে। এই সমস্ত কিছুর মাধ্যমেই আসলে একটা নর্মাল ডেলিভারি হয়। আরেকটা হচ্ছে পেশেন্টকে, এখন ব্যথামুক্ত নর্মাল ডেলিভারির অনেক কিছু আছে, এপিডুরাল হুম। দিয়ে ব্যথামুক্ত ডেলিভারি করার অনেক ক্লিনিক আছে। এগুলো পেশেন্টকে গর্ভাবস্থায় যখন উনি একজন ডাক্তারের কাছে কাউন্সেলিং করবেন, এই জন্যই, এসবের জন্যই আসলে গর্ভাবস্থায় চেক আপ দরকার। এই যে কাউন্সেলিং করবেন তখন তাকে এটা বুঝাতে হবে যে মা, নর্মাল ডেলিভারির ব্যথার জন্য, ব্যথার ভয়ে অনেকে নর্মাল ডেলিভারি করতে চান না, ফোর্স করেন যে আমাকে সিজার করে দেন ডাক্তার। তাকে বলতে হবে যে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারির অনেক পদ্ধতি আছে, এপিডুরালের মাধ্যমে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করা যায়। এই কাউন্সেলিং গুলো কিন্তু নর্মাল ডেলিভারির রেট বাড়াবে আমাদের দেশে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই অভি, সেটা হচ্ছে কোভিড-19 পেশেন্টদের কিন্তু মানে নর্মাল ডেলিভারি করাতে কোনো ধরনের বাধা নেই। না। এই জিনিসটা আমি আমাদের বন্ধুদেরকে মেসেজ দিতে চাই। যদি আনফরচুনেটলি কোনো মায়ের কোভিড-19 হয়ে থাকে, সে কিন্তু খুব স্বাভাবিকভাবে 8-10টা মহিলার মতন সে নর্মাল ডেলিভারি করতে পারবে। হ্যাঁ, হয়তোবা আমি অ্যাজ এ মেডিসিন স্পেশালিস্ট গাইনোকোলজিস্টকে বলবো যে ডেলিভারি আগ দিয়ে যাতে তার কোয়াগুলেশন প্রোফাইলটা করে রাখা হয়। এটা তার গাইনোকোলজিস্টের মাথা ব্যথা কিন্তু। কিন্তু নর্মালি কোনো পেশেন্টেরই নর্মাল ডেলিভারিতে কোনো ধরনের অবস্টাকল থাকবে না। যে বরং করোনার জন্য আরো আমাকে ভালো হবে, সিজার করতে হয়েছে, কোনো ধরনের সমস্যা নেই। হ্যাঁ, বরং নর্মাল ডেলিভারি করলে পেশেন্ট আর্লি বাসায় যেতে পারবে। 12 ঘন্টা পরে হ্যাঁ আমরা ছেড়ে দিচ্ছি রোগীকে, যদি রোগী খুব বেশি খারাপ না হয়ে থাকে। করোনা পেশেন্টকেও আমরা ছেড়ে দিচ্ছি অনেক সময়, যদি খুব বেশি খারাপ, হ্যাঁ হসপিটাল থেকে যদি তাকে অক্সিজেন দিতে হচ্ছে না, বাসায় ম্যানেজ করতে পারবে। কিন্তু সিজার হলে রোগী আমরা 2 দিনের আগে ছাড়তে পারবো না, পেশেন্ট না। হসপিটাল স্টে বেড়ে যাবে, পেশেন্টের
হসপিটালে থাকলে কিন্তু ওই যে করোনা ইনফেক্টেড পেশেন্ট তার কিন্তু আদার ইনফেকশনের হার বেড়ে যাবে, অন্যান্য যে সেকেন্ডারি ইনফেকশন যেগুলো আমরা বলি সেই ইনফেকশন গুলো অন্য রোগীর থেকে তার ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাবে, তার সেলাইয়ে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাবে। সবকিছু চিন্তা করে আসলে নর্মাল ডেলিভারিটাকে আমরা করোনাকালীন আরো বেশি উদ্বুদ্ধ করছি রোগীদেরকে। হ্যাঁ আনিস, আস্তে আস্তে আমরা আরো কিছু বিষয় আলাপ করে নিই। হয়তো ওর কোনো কানেকশনের সমস্যা হচ্ছে বা এই ধরনের। অভি, তুই কি আচ্ছা, আমি ব্রেস্ট ফিডিংটা নিয়ে হ্যাঁ 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 অবশ্যই। না আমি যেটা আমি বলতে ব্রেস্ট চাচ্ছিলাম, তুই ফিডিংটা ব্রেস্ট নিয়ে ফিডিংটা নিয়ে আলাপ হ্যাঁ কর। আর এরপরে তুই ওখানে করোনা পেশেন্ট, এই কোভিড পজিটিভ প্রেগন্যান্সি এই ধরনের পেশেন্ট কিরকম পাচ্ছিস? আচ্ছা, আমাদের এখানে আসলে এটা করোনার জন্য যেটা হচ্ছে অবস্টেট্রিক ইউনিট সম্পূর্ণ আলাদা করা হয়েছে। চিটং এ যেটা করা হয়েছে, চিটং জেনারেল হসপিটালে একটা ইউনিট করা হয়েছে যেখানে করোনা আক্রান্ত মায়েদের জন্য সেবা। কোভিড ডেডিকেটেড হসপিটাল তো অনেকগুলো আছে, কিন্তু স্পেশালি মায়েরা যখন করোনা আক্রান্ত হচ্ছেন তাদেরকে জন্য কিন্তু হসপিটাল একদম আলাদা, একদম আইসোলেট। আমাদের এখানে যখন কোনো মা আমরা দেখছি যে করোনা আক্রান্ত, সেই পেশেন্ট যদি এমন হয় যে পেশেন্ট এখনই লেবার পেইন নিয়ে এসেছেন, এখন আসলে আর কিছু করার নাই, সেক্ষেত্রে তো ডেলিভারি আমরা করতেই হচ্ছে। কিন্তু আমাদের এখানে ওটি একটা, ছোট ছোট হসপিটাল গুলোতে যে সমস্যাগুলো হয়, একটা ওটি, একটা ডেলিভারি রুম। একটা করোনা পেশেন্টকে যদি আমি ডেলিভারি করাই 14 দিনের জন্য এই সম্পূর্ণ ফ্লোর আমাকে লকডাউন করে দিতে হবে, এবং এই ডেলিভারির সাথে যুক্ত সমস্ত সিস্টার, আয়া, মাসি, ডাক্তার সবাইকে আমাকে কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। এটা আমাদের লো রিসোর্স কান্ট্রির জন্য একটা হিউজ বার্ডেন হবে। এই জন্য আসলে আমরা এখানে করোনা আক্রান্ত মায়েদেরকে শুধু অ্যান্টিনেটাল চেক আপ গুলো দিচ্ছি এবং কনজারভেটিভ ম্যানেজমেন্ট গুলো দিচ্ছি। ডেলিভারি সংক্রান্ত কাজের জন্য আমরা চিটং এ পাঠিয়ে দিচ্ছি রোগীদেরকে। আচ্ছা, আমাকে শান্ত কয়েকটা কোশ্চেন করছে, হয়তো আমাদের বন্ধুদেরই কোশ্চেন। যেমন সে একটা কোশ্চেন দিয়েছে যে করোনা চলাকালীন মায়েদের মেন্টাল স্ট্রেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি কমানোর জন্য মায়েরা কি করতে পারে? আচ্ছা, এখানে অভি তুই কি কিছু অ্যাড করতে চাস? এটা তুই বল, মেন্টাল স্ট্রেস আমার মনে হ্যাঁ, হয় মেন্টাল আমাদেরকে স্ট্রেস তোরা আসলে বেটার বলতে পারবি। মেন্টাল স্ট্রেস আসলে এখন সবারই থাকবে। মায়েদের জন্য যেটা আমার মেসেজ, এটা আপনার একার না, এটা পুরো পৃথিবী এখন এই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে স্ট্রেস কমানোর জন্য কোনো ধরনের ঔষধ খাওয়া যাবে না। বিভিন্ন ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক হয়তো আপনি প্রেগনেন্ট হওয়ার আগে খাইতেন, এগুলো খাওয়া যাবে না। অবশ্যই যেটা করতে পারেন রিল্যাক্সেশন একমাত্র ট্রিটমেন্ট এই স্ট্রেস কমানোর জন্য। রিল্যাক্সেশন বিভিন্ন ভাবে হতে পারে। একটা হতে পারে প্রার্থনা, নিয়মিত নামাজ পড়বেন, বা নন মুসলিম যারা আছে নিয়মিত প্রার্থনা করবেন। এখন তো আসলে উপরওয়ালার আশীর্বাদই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। 2 নাম্বার হচ্ছে করতে পারেন যেটা, সেটা হচ্ছে একটু মেডিটেশন করতে পারেন। রেগুলার মেডিটেশন অন্তত আধা ঘন্টা বা যেরকম আপনারা পারেন, এটা কোনো ধরা বাঁধা নিয়ম কানুন নেই। মেডিটেশনটা হচ্ছে আপনার ফুসফুসকেও স্ট্রং রাখবে এবং আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে। 3 নাম্বার হচ্ছে ব্যায়াম, যেটা ডক্টর অভি বললেন। এই ব্যায়াম যে খালি আপনার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াবে তা না, এটা কিন্তু আপনার মেন্টাল স্ট্রেস বাড়াতেও, মানে মেন্টাল স্ট্রেংথ বাড়াতেও সাহায্য করবে। আর হচ্ছে 4 নাম্বার যেটা, ফ্যামিলি টাইম, ভালো ফ্যামিলি টাইম কাটানো অবশ্যই আপনার স্ট্রেস কমাতে অনেকটুকু সাহায্য করবে। আমাদের স্ট্রেস কমানোর জন্য আনিসুল আমাদের সাথে আবার চলে এসেছে। আজকে খুবই ঝামেলা হয়ে যাচ্ছে আসলে ইকো আর এই নেটের জন্য। বেসিক্যালি স্ট্রিম ইয়ার্ডে অনেক সময় হচ্ছে সার্ভারে খুব বেশি চাপ পড়ে গেলে দেখা যায় হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যায়। তো আজকে আমাদের আসলে মানে ভাগ্য বলতে পারবো যে আমাদের পক্ষে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই যাবতীয় প্রবলেম আজকে হয়ে যাচ্ছে। যাই হোক, আমি অনলাইনে না থেকে অফলাইনে শুনতেছিলাম তোমরা হচ্ছে মেন্টাল স্ট্রেস এবং অ্যাংজাইটি নিয়ে কথা বলতেছো। তো আসলে এই জায়গাটাতে আসলে ছোট যদি একটা করে এর মধ্যে একজনের গল্প বলি। আমাদের খুবই পছন্দের সাকরান ভাই, ওনারই এক ছোট সজ্জন হচ্ছে আমাদেরকে গল্প করেছিল। সেটা হচ্ছে এক ডাক্তারের বাবা এবং মা কোভিড পজিটিভ। তো ডাক্তার বাসায় এসে বলেছে যে বাবা পজিটিভ ছিল, মা নেগেটিভ ছিল, কিন্তু সে হচ্ছে রিভার্স করে দিয়েছে জিনিসটাকে। তো এই রিভার্স করার জন্য হয়েছে কি, রিভার্স করার জন্য যিনি আসলে পজিটিভ ছিলেন উনি আসলে মেন্টালি, যেহেতু উনি জানেন যে উনি নেগেটিভ,
তো আসলে ওনার কোনো কমপ্লেক্সিটি হয় নাই, ওনার কোনো সমস্যাই হয় নাই। বাট যিনি আসলে নেগেটিভ ছিলেন, ওনাকে জানানো হয়েছে উনি পজিটিভ, 2-3 দিন পরে দেখা গিয়েছে ওনার শ্বাসকষ্ট শুরু হয়েছে। আসলে সবকিছুই এসেছে হচ্ছে এই এংজাইটির জন্য। তো আসলে মানসিক ভাবে এখন সুস্থ থাকাটা খুবই জরুরি। তো এই জরুরি থাকার পন্থাগুলো যদি হচ্ছে আমাদেরকে আরেকটু বড় করে বলো। আমি একটু বলেছি, আমি অভির কাছে আরেকটা জিনিস একটু বলতে চাই। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে সেডিল, তারপরে মানে একটু রিল্যাক্সেশন, মায়েরা তো সাধারণত স্ট্রেস থাকে, কারো একটু ব্লাড প্রেশারটা দেখা যায় একটু বর্ডারলাইন হাইও থাকে। একেবারে যে হাইপারটেনসিভ সেটা আমি বলবো না, হয়তো ঘুম হয় না কিংবা স্ট্রেসের জন্য একটু বর্ডারলাইন হাই। তো সেই ক্ষেত্রে এখন আগে হলে তো আমরা দেখা যায় গাইনোকোলজিস্টের কাছে সাথে সাথে পাঠিয়ে দিই এবং তারা হয়তো বা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকেন। এখন যেহেতু সার্ভিসটা এতটা অ্যাভেলেবল না, এই ব্যাপারে কি তোর কিছু বলার আছে কিনা? যারা হাইপারটেনসিভ তাদের জন্য তো আলাদা, হাইপারটেনসিভ না কিন্তু রেগুলার ঘুম হচ্ছে না, ঘাড় ব্যথা করছে, ব্লাড প্রেশার ধর 125 মানে বর্ডার লাইন হাই, সেই ক্ষেত্রে তারা কি করতে পারে? কোন মেডিসিন কি খাবে, নাকি নর্মালি যে স্ট্রেস রিলিভিং যেগুলো টেকনিক আছে এগুলাই ইউজ করবে? আর যদি খেয়ে থাকে তাহলে কোন মেডিসিন ওভার দ্য কাউন্টার হিসেবে খেতে পারবে ঘুমের জন্য, মাঝে মধ্যে ঘাড় ব্যথা করছে এসবের জন্য? আচ্ছা, এখন হচ্ছে প্রেগন্যান্সিতে আমরা প্রথমে যেটা বলবো, আমরা সিডেটিভ দিব না যতদূর সম্ভব, অ্যাজ ফার অ্যাজ পসিবল কোনো সিডেটিভ আমরা দিব না। এখন মারা তো স্ট্রেসে থাকবেন, দুটো কারণে স্ট্রেস। আমার যদি করোনা হয় তাহলে আমার কি হবে, আমার বাচ্চার কি হবে। আরেকটা হচ্ছে আমাকেই কেন এমন একটা পরিস্থিতিতে প্রেগনেন্ট হতে হলো, কারণ প্রেগনেন্সিতে সবার অনেক অনেক স্বপ্ন থাকে যে আমি রেগুলার চেক আপে যাবো, আমি অনেক বাইরে যাব, আমাকে ঘিরে অনেক আনন্দ হবে, আমি অনেক আনন্দ করব। কিন্তু এমন বৈশ্বিক একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে মায়েরা এগুলো কিছুই করতে পারছেন না, গৃহবন্দী জীবন যাপন করছেন। তো এটা যে কি পরিমাণ একটা মেন্টাল স্ট্রেস ক্রিয়েট করে, এটা আমরা আসলে খুব সামনে থেকে দেখছি যে আমার সাথে ডক্টর, আমার সাথে কেন এমন হলো, আমি প্রেগনেন্ট হলাম আর দেশে কেন করোনা আসলো। এই মেন্টাল স্ট্রেস রিল্যাক্সেশনের জন্য সিডেটিভ কোনো সমাধান না। এই মেন্টাল স্ট্রেস রিল্যাক্সেশনের একমাত্র সমাধান হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিং করতে হবে এবং পরিবারের সদস্যদেরকে রোগীর প্রতি অসম্ভব সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। অসম্ভব সহানুভূতির যত দূর সম্ভব তাকে সময় দিতে হবে। সে কি চায়, কি করতে চায়, সবসময় এটা করতে হবে। এরপরও অভি, অনেক এই রোগীরা জায়গাটাতে আমাদেরকে হচ্ছে বলেন যে আমি স্বামীর ঘুমাতে সাপোর্ট পারছি না। কতটুকু, এটা নিয়ে হচ্ছে একজন প্রশ্ন করেছে। আচ্ছা, স্বামীর সাপোর্ট তো বলা হয়ে থাকে যে প্রেগনেন্সি যে একটা দীর্ঘ 9 মাসের জার্নি, এটা আসলে কোনো মহিলার একা জার্নি হওয়া উচিত না। এটা হওয়া উচিত স্বামী স্ত্রী দুইজনের একসাথে জার্নি। কারণ বাচ্চার সাথে শুধু মায়ের বন্ডিং তৈরি হবে না, বন্ডিং কিন্তু বাচ্চা কোলে নেওয়ার পর হয় না, বন্ডিং যখন বাচ্চার ওই যে প্রেগনেন্সি স্ট্রিপে দুটো দাগ দেখা যায়, বন্ডিং তখন থেকে শুরু হয়। তো এই বন্ডিংটা শুরু কেন শুধু মায়ের সাথে হবে, এই বন্ডিংটা শুরু হতে হবে হাজবেন্ড ওয়াইফ দুজনের জন্য। এটা দুজনের সমান রেসপন্সিবিলিটি। তো এই সহানুভূতি, একজন গর্ভবতী মা কিন্তু তার আশেপাশে 100 জন মানুষ থাকুক, তার নিজের বাবা মা থাকুক, তার শ্বশুর শাশুড়ি থাকুক, তার অতটা ভালো লাগবে না। ওই একটা মানুষ, স্বামী যদি তার পাশে থাকে, স্বামী যদি 100% সাপোর্ট নিয়ে তার পাশে থাকে, তার যতটা ভালো লাগবে। এটা হতে বাধ্য। তো স্বামীকে এই জিনিসটা বুঝতে হবে, স্বামীকে নিজের কাজের পাশে, এখন সবাই মেন্টাল স্ট্রেসে, কি গর্ভবতী মা, কি হচ্ছে যারা হাজবেন্ড আছেন বাইরে কাজ করছেন, তারা সবাই। তো ওই মেন্টাল স্ট্রেসটা, তাকে নিজের মেন্টাল স্ট্রেসটা দরকার হলে হাইড আউট করে ওয়াইফের দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে। তাকে বুঝতে হবে যে হয়তো মা মুখে অনেক কিছু বলছে না, কিন্তু সে তার টাইম ডিমান্ড করছে, সে তার প্যাম্পার ডিমান্ড করছে। তো তার প্রতি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। এটা স্বামীকে করতেই হবে, অন্যরা করুক বা না করুক। আচ্ছা, আমি একটা প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এইরকম ছিল, উনার ছোট বোনের প্রথম বেবি 6 মাসে বয়সে পেটেই মারা গিয়েছে, এখন সে আবার প্রেগনেন্ট, ওর সবসময় প্রেশার বেড়ে যায়, এই সময়ে প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়? আচ্ছা, মানে আগের একটা সবসময় হচ্ছে কামরুন ওনার নাহার শান্তা। আচ্ছা, কামরুন নাহার শান্তা, ওনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, ওনার মনে হয় প্রি একলামশিয়া, গর্ভকালীন উচ্চ রক্তচাপ যে সমস্যা, যেটা হচ্ছে শুধু গর্ভকালীন সময়ই হয়, কারণ আগের বাচ্চাটা 6 মাসে। এবং এই সময়েই কিন্তু এই সমস্যাটা দেখা যায় যে বাচ্চা পেটে আসার পর কোনো কোনো মহিলার দেখা যায় 20% মহিলার প্রেসার বাড়ে। এইসব মহিলাদের হয়তো আগে কখনো প্রেসার বেশি ছিল না, অথবা বাচ্চা ডেলিভারির পরও তার প্রেসার স্বাভাবিক হয়ে গেছে।
শুধুমাত্র বাচ্চা পেটে আসার ওই সময়টাতে 5 মাসের পর থেকে তার এই প্রেশারটা বাড়তি থাকে। এবং এইসব রোগীদেরকে, যাদেরকে আমরা মেডিকেল টার্মে বলি প্রি একলামশিয়া অথবা গর্ভকালীন উচ্চ রক্তচাপ, এই গর্ভকালীন উচ্চ রক্তচাপের একটা প্রধান ঝুঁকি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডেথ বা বাচ্চা পেটের ভিতর মরে যাওয়া। এখন ওনার প্রশ্নটা শুনে আমার কাছে এটাই মনে হচ্ছে হয়তো ওনার এটা আছে। এই ক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে, এখন উনি আবার প্রেগনেন্ট, এমনই তো বলেছেন। হ্যাঁ, এখন উনি আবার প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে উনাকে অবশ্যই আমরা হাই রিস্ক গ্রুপ হিসেবে চিন্তা করব। অন্যরা কয়বার ভিজিট করছে বা টেলিমেডিসিন নিচ্ছে সেটা উনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উনাকে রেগুলার চেকআপে থাকতে হবে, রেগুলার চেকআপে থেকে, এবং এখন বিভিন্ন রকম ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন আছে যেগুলো দিয়ে বাসায় রোগীরা প্রেশার মাপতে পারে। উনাকে প্রেশার, এক তো হচ্ছে গিয়ে বাসার লোককে প্রেশার মাপা শিখে নিতে হবে, অথবা ফার্মেসিতে প্রেশার মাপার সিস্টেম করে নিতে হবে যে বাসায় এসে প্রেশার মেপে, মা বাইরে যাবে না প্রেশার মাপতে, মা শুধু ডাক্তারের কাছে যখন ভিজিটে যায় তখন প্রেশার মাপবে, আর অন্য সময় বাসায় লোক আসবে মায়ের প্রেশার মাপতে। সেই প্রেশার গুলো কাগজে লিখে রাখা হবে, যখন ডাক্তারের কাছে যাবে ওই কাগজটা নিয়ে যাবে যে প্রেশারটা তার সবসময় কি রেঞ্জে থাকছে, 140/90, 140/90 এর নিচে প্রেশার রাখতে হবে। এর উপরে প্রেশার গেলে মাকে প্রেশারের ওষুধ অ্যাড করে দিতে হবে, কতটুকু প্রেশার বাড়ছে সেই অনুযায়ী ডোজ অ্যাডজাস্ট করে। এবং এইসব রোগীদেরকে কিছু পরীক্ষা সবসময় করতে থাকতে হয় আমাদেরকে, যেমন ফিটাল ডপলার করতে হয়। ফিটাল ডপলার করে দেখতে হয় যে বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে কিনা মায়ের, এবং মাকে বলতে হয় বাচ্চার নাড়াচাড়া আপনি রেগুলার খেয়াল রাখবেন বাসায়। 28 সপ্তাহের পর থেকে আপনার বাচ্চা 12 ঘন্টায় 10 বার নড়ছে কিনা। এই মায়েরা যদি কখনো কমপ্লেন করে বাচ্চার নাড়াচাড়া কমে গেছে, তার মানে আমাদের বুঝতে হবে মায়ের প্রেশারের জন্য বাচ্চা এফেক্টেড হতে শুরু হয়েছে। এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় প্রেগনেন্সিকে আর্লি টার্মিনেট করতে হতে পারে, 9 মাস হওয়ার আগেই হয়তো আমাদেরকে কখনো দরকার হলে সিজারের মাধ্যমে ডেলিভারি করিয়ে নিতে হবে। এবং অবশ্যই এটা একটা টার্সিয়ারি সেন্টার যেখানে এনআইসিইউ ফ্যাসিলিটি আছে, এরকম একটা সেন্টারে, হায়ার সেন্টারে মায়ের ডেলিভারির ব্যবস্থা করতে হবে। কিন্তু এগুলো এই হচ্ছে গিয়ে উচ্চ সময়টা তো আসলে রক্তচাপের। খুবই চ্যালেঞ্জিং, এই সব সমস্ত তুমি যে ব্যাপারগুলো বললা অ্যারেঞ্জ করা, তো আসলে টাফ। তারপরে হচ্ছে আসলে এখন অ্যারেঞ্জ করা যেহেতু এটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি এবং একটা হিস্ট্রি আছে আগের বাচ্চা এফেক্টেড হওয়ার, তো উনাকে আসলে এগুলো করতে হবে। দরকার হলে উনি যদি কোনো রিমোট এরিয়াতে থাকেন, উনাকে শহরে একটা অস্থায়ী আবাসন তৈরি করতে হবে, সেটা আত্মীয় স্বজনের বাসা হতে পারে অথবা রেন্টেড হোম হতে পারে। একটা হায়ার সেন্টারের আশেপাশে উনাকে থাকতে হবে যাতে উনি রেগুলার ডক্টরের কাছে থাকতে পারেন। আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি। মাসুদুর রহমান একটা প্রশ্ন ছিল, প্রথম বেবি সিজারের মাধ্যমে হলে পরের বেবি কি নর্মাল হয় কিনা? এটা আমার মনে হয় খুব একটা কমন প্রশ্ন, অনেকের মাঝেই থাকে। এটা কি আমি বলবো আনিস? বলতে পারো, সমস্যা নেই। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন প্রথম বেবি সিজার হলে পরের বেবি নর্মাল হতে পারে, অবশ্যই হতে পারে কিছু ক্ষেত্র ছাড়া। যেমন হচ্ছে বাচ্চার ওজন যদি আমরা দেখি 3.5 কেজির বেশি, ওই ক্ষেত্রে বাচ্চা হতে পারবে না, নর্মাল হতে পারবে না। বাচ্চার পজিশন, বাচ্চা যদি মাথা নিচে থাকে তাহলেই বাচ্চা নর্মাল হতে পারবে, তা না হলে বাচ্চা নর্মাল হতে পারবে না। পজিশন মাথা নিচে ছাড়া অন্য কোনো পজিশনে থাকলে আগের বাচ্চা সিজার নর্মাল হবে না এবার। তারপরে হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, যেটা হচ্ছে যমজ বাচ্চা, এক্ষেত্রে আগের বাচ্চা সিজার, এখন তার যমজ বাচ্চা তার নর্মাল হবে না। তারপরে আরো আছে পেটে পানি কমে যাওয়া অথবা পানি বেড়ে যাওয়া, যে পেটে যে অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে, যে পানির মধ্যে বাচ্চাটা থাকে, এই পানি কম বেশি হলে তার নর্মাল ডেলিভারি হতে পারবে না। আরেকটা হচ্ছে যেটা আমরা বলি যে হাই রিস্ক প্রেগনেন্সি, যেমন মায়ের ডায়াবেটিস আছে অথবা মায়ের উচ্চ রক্তচাপ আছে, এইসব মায়েদের ক্ষেত্রে আগের বাচ্চা সিজার, তো পরের বাচ্চাকে আমরা সাধারণত নর্মাল অ্যালাউড করি না। আর সবচেয়ে বড় কথা যেটা, আপনি যদি আগের বাচ্চা সিজার থাকে পরের বাচ্চা আপনি নর্মাল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওই যে একটা হায়ার সেন্টারে ডেলিভারি করতে হবে, যেখানে যে কোনো মুহূর্তে আপনি হয়তো নর্মাল ডেলিভারির প্রসেসে আছেন, কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ওই ডেলিভারি প্রসেসটা বন্ধ করে আপনাকে সিজারে কনভার্ট করতে হবে। যে কোনো মুহূর্তে রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার সিজারের ব্যবস্থা আছে। একটা আমি আগের বাচ্চা সিজার, এবার আমি নর্মাল করব, আমাকে কোনো উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে এটা করলে হবে না, অথবা বাসায় মিডওয়াইফ দিয়ে করলে হবে না, আমাকে হায়ার সেন্টারে করতে হবে যেখানে 24 ঘন্টা সিজারের সুবিধা আছে, ব্লাড ব্যাংক আছে, রক্ত দেওয়ার সুবিধা আছে, 24 ঘন্টা অবস্টেটিশিয়ান অ্যাভেলেবেল আছে। এইসব দেখে আসলে আগের বাচ্চা সিজার থাকলে আমরা নর্মাল অ্যালাউড করতে পারবো। আনিস?
মৌসুমী, এর মধ্যে হচ্ছে আমি আরেকটা হচ্ছে প্রশ্ন নিয়ে আসি, খুবই খুবই আমাদের এখনকার সময়ের জন্য আসলে সমসাময়িক প্রশ্ন। সেটা হচ্ছে কর্মজীবী মায়েদের জন্য কোনো প্রিকশন আছে কিনা? এটা আনমিউট করতে হবে মৌসুমী। সরি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কর্মজীবী প্রসূতি মা, প্রথমেই ডক্টর তাহমিনা যেটা বলছিলেন বা আমিও যেটাতে একমত, যদি সম্ভব হয় তাকে ছুটি নিতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা, যদি ছুটি নেওয়া সম্ভব না হয় তাহলে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, এটা গেল 2 নাম্বার কথা। এখন কথা হচ্ছে যে অর্থনৈতিক, এমন অনেক পরিবারে আমি জানি যেসব ক্ষেত্রে এই মায়েরাই সংসার চালাচ্ছেন, এদের ক্ষেত্রে আসবে আসলে রিয়েল ক্রাইসিসটা। তাদের ক্ষেত্রে আমাদের সন্তানটা যেরকম অবশ্যই ভ্যালুয়েবল, 2 নাম্বার আবার অর্থনীতিটাও তো দেখতে হবে। যদি পেটে ভাতই না থাকে তাহলে পুষ্টি আসবে কোত্থেকে? সেই সব ক্ষেত্রে আসলে যারা, সেই ক্ষেত্রে আমাদের মেইন সহযোগিতাটা লাগবে যারা যেখানে কর্ম করছেন, অর্থাৎ যে ইমিডিয়েট বস অথবা যে প্রতিষ্ঠান যে আছে, তাদের সাহায্যটা অনেক বেশি জরুরি, তাদের হেল্পিং অ্যাটিটিউডটা লাগবে। এই মায়েরা ডেফিনেটলি একটা ঘন বসতিপূর্ণ জায়গায় একটা, আগে হয়তো একটা রুমে 8 জন বা 10 জন একসাথে গাদাগাদি করে বসে উনি ফাইল ওয়ার্ক করতেন, অথবা ধরে নিলাম একটা মার্কেটিং স্টাফ যিনি বিভিন্ন জায়গায় যেতেন, তিনি গর্ভবতী হয়েছেন, তার পক্ষে কিন্তু এটা সম্ভব না। সেই ক্ষেত্রে অবশ্যই সেই মা চাইবেন একটা আইসোলেটেড রুমে, একটা আলাদা একটা ভালো জায়গায় বসে উনি ফাইল ওয়ার্ক করলেন, কিংবা যিনি আগে মার্কেটিং এ কাজ করতেন তিনি হয়তো একটা অফিস সেকশনে চলে যেতে চাইবেন, যেখানে অন্তত তুমি চাকরিটা বাঁচাতে পারবেন। এইটুকু সাহায্য আসলে প্রতিষ্ঠানকে করতে হবে। আর মার যে রেগুলার যেগুলা আছে, প্রিকশন আছে, যেমন মাস্ক পরা, দরকার হলে সে, যদিও আমি জানি না এটা কতটুকু কার্যকারী, তারপরেও এখন দেখা যায় বলে যে রেগুলার সার্জিক্যাল মাস্কের পরিবর্তে সে একটা ভালো মাস্ক N95 না হলে N95 ইউজ করতে পারে। তারপরে সে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারে। গ্লাভস ইউজ করা মানে কিন্তু এই না যে তার ফ্রিডম থাকছে, সে গ্লাভস পরে হাতে মুখে নাকে সব জায়গায় হাত দিচ্ছে, না, সেটা ঠিক না। গ্লাভস পরে থাকলেও তাকে কিছুক্ষণ পরপর সেই স্যানিটাইজার দিয়ে অবশ্যই হাত ওয়াশ করতে হবে। কিন্তু হ্যাঁ, গ্লাভস পরে থাকলে অবশ্যই কিছুটা প্রিকশন পাওয়া যায়। এছাড়া অবশ্যই ভিড় এড়িয়ে চলতে হবে, ডেফিনেটলি তাকে ভিড় এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই নিজের ইমিউনিটি বুস্ট আপ করতে হবে, ফ্যামিলি সাপোর্ট নিতে হবে। যদি ফ্যামিলি ইকোনমিক্যালি উইক হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই জবটা কন্টিনিউ করতে হবে, তবে খুব সচেতনতার সাথে, এবং ফ্যামিলির অন্যান্য মেম্বার্সরা যাতে তাকে খাওয়া দাওয়া, রেস্ট, অন্যান্য বিষয়ে সাপোর্ট দেন, মেন্টাল সাপোর্ট দেন, মেন্টালি বুস্ট আপ করেন, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এইটুকুই আমি বলতে পারি কর্মজীবী প্রসূতি মায়েদের জন্য। আমাদের সাথে সংযুক্ত হয়েছে এই মাত্রই আমাদের প্রজন্মের অ্যাডমিন শওকত মঞ্জুর। আমি শান্তকে হচ্ছে আমাদের স্ট্রিমইয়ার্ডে নিয়ে আসি। আজকে আমরা প্রোগ্রাম শেষ করব, তো শেষ করার হ্যালো আগে শান্ত। হচ্ছে হ্যালো মৌসুমী, হ্যালো তাহমিনা, কি অবস্থা? আনিস, ট্রিমেন্ডাস, ভালো হচ্ছে, খুব চমৎকার। আমরা যে না, আজকে আসলে ভালো, খুবই আজকে আসলে এত জরুরি একটা টপিকই হচ্ছে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নেট আর অন্যান্য আনুষঙ্গিক সমস্যাতে অতটা হচ্ছে যেই জরুরি প্রশ্নগুলো হচ্ছে ভালো মতো, কিন্তু আমি বলবো আজকের হোস্ট থেকে আজকের গেস্টরা 100-তে 100। বিশেষ করে তাহমিনা আর মৌসুমী যেভাবে হচ্ছে আমার অনুপস্থিতির বা আমার প্রবলেম গুলো হচ্ছে ওরা সামাল দিয়েছে, এক কথায় অসাধারণ। স্পেশালি তাহমিনা, অভি, স্পেশালি তাহমিনা। হ্যাঁ অভি, অনেক অনেক ধন্যবাদ। আনমিউট করতে হবে অভি, আনমিউট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আমি 2টা ব্যাপার নিয়ে বলবো শেষ করার আগে। একটা হচ্ছে কোভিড সিচুয়েশনে মায়ের ডায়েট, মায়ের খাদ্য তালিকা কেমন হবে, আরেকটা হচ্ছে কোভিড সিচুয়েশনে ব্রেস্ট ফিডিং। এই দুটো কিন্তু খুব বার্নিং ইস্যু, এই দুটো ক্লিয়ার করতে হবে আমাদেরকে একদম। ডায়েটটা কেমন হবে আমি কি বলবো? বলো। হ্যাঁ, Please. আচ্ছা, ডায়েটটা কেমন হবে মায়ের? এখন আমরা বলছি যে ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা বেশি খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এখন এই প্রচুর পানি কত? প্রচুর পানি বলে দিলেই হবে না, পানির অ্যামাউন্টটা মাকে বলে দিতে হবে। 15 থেকে 18 গ্লাস পানি খাবেন। এই 15 থেকে 18 গ্লাস পানির মধ্যে
এখন আরেকটা নতুন ইস্যু যে আমি কি গরম পানি খাবো, তো 15 থেকে 18 গ্লাস গরম পানি খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা সম্ভব না। তাহলে তাকে বলতে হবে যে এই 15 থেকে 18 গ্লাস পানির মধ্যে 3 থেকে 4 গ্লাস পানি আপনি গরম পানি খাবেন, কুসুম গরম পানি। এবং আপনি চেষ্টা করবেন এই পানিতে একটু লেবু দিয়ে এর সাথে একটু গুড় অথবা মধু, চিনি না, গুড় অথবা মধু মিশিয়ে 3 থেকে 4 গ্লাস পানি আপনি এভাবে খাবেন, আর বাকিটা আপনি স্বাভাবিক পানি খাবেন, অন্যদের মতো ফুটানো পানি। এইটা গেল পানির ব্যাপারটা। ভিটামিন সি এর ব্যাপারটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে, প্রয়োজন হলে সিভিট খেতে হবে, মায়ের ভিটামিনসের সাথে সিভিট অ্যাড করে দিতে হবে। আরেকটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, বলা হচ্ছে প্রতিদিন 2টো করে ডিম খেতে হবে এবং দুধ খেতে হবে 1 গ্লাস। এগুলো হচ্ছে এক্সট্রা ডায়েট, অন্য সময়ের চেয়ে এই সময় এই করোনাকালীন গর্ভাবস্থায় এই ডায়েট গুলো অ্যাড করতে হবে, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আপনি যতটুকু খেতে পারেন আপনি ওভাবে খাবেন। এরপর আমি বলি ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটা। ব্রেস্ট ফিডিং হচ্ছে মায়ের করোনা, এখন মা করোনা ডায়াগনোস পেশেন্ট, হসপিটালে এসেছেন, ডেলিভারি করেছেন, এখন এই মা কিভাবে ব্রেস্ট ফিডিং করাবেন বাচ্চাকে? এখন দেখা যায় যে মায়ের আমরা দেখছি যে অক্সিজেন সাপোর্ট লাগছে না, মা মোটামুটি স্যাটেল আছেন, বেশিরভাগ রোগীরা যেটা হয় মাইল্ড কেস যেটাকে আমরা বলি, মা স্যাটেল আছেন, স্যাচুরেশন ভালো আছে অক্সিজেন লেভেল। এইসব মায়েরা সবাই ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, কিন্তু এইসব মায়েদের সাথে বাচ্চা একই রুমে থাকতে পারবে, একটা 3 থেকে 6 ফিটের ডিস্টেন্স মেনটেন করে, একই বিছানায় না, একই বিছানায় না, বাচ্চা আলাদা কটে থাকবে, বেবি কটে থাকবে, আলাদা একটা বিছানায় থাকবে, একই রুমে থাকতে পারবে এইসব মায়েদের সাথে বাচ্চারা। একজন কেয়ার গিভার থাকবে, যে সুস্থ একজন কেয়ার গিভার থাকবে, একজনই থাকবে, গাদা গাদা অ্যাটেন্ডেন্ট আসলে হবে না, মায়ের সাথে একজন কেয়ার গিভার থাকবেন। সেই কেয়ার গিভার বুকের দুধ খাওয়ানোর সময় হলে বাচ্চাটাকে মায়ের কাছে নিয়ে যাবেন, মা বুকের দুধ খাওয়ানোর আগে ভালো করে 20 সেকেন্ড হাত ওয়াশ করবেন, মায়ের ব্রেস্ট এরিয়াটাকে ভালো করে গরম পানি দিয়ে ওয়াশ করবেন, এবং মা মাস্ক পরে নিবেন, মাস্ক পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন মা। এখন যদি দেখা যায় যে মায়ের শ্বাসকষ্ট, অনেক বেশি শ্বাসকষ্ট, মা বাচ্চাকে এভাবে, করোনাক্রান্ত সমস্ত মায়েরা এই পদ্ধতি মেনটেন করে বাচ্চাকে বুকের দুধ খাইয়ে যাবেন, কারণ আপনার বুকের দুধে বাচ্চার ইমিউনিটি বাড়বে, এখন ইমিউনিটি বাড়ানো খুবই জরুরি, অন্য দুধে বাচ্চার ইমিউনিটি বাড়বে না। কিন্তু মায়ের শ্বাসকষ্ট, মা আইসিইউতে ভর্তি, এইসব মায়েরা কিভাবে বুকের দুধ খাওয়াবেন? এইসব মায়েরা যদি সম্ভব হয় এক্সপ্রেসড মিল্ক, ব্রেস্ট পাম্প দিয়ে মিল্কটাকে এক্সপ্রেস করে বাটি চামচ দিয়ে একজন কেয়ার গিভার বাচ্চাকে খাওয়াবে, অথবা ফস্টার মাদার যাকে বলা হয়, যে দুধ মা, সে অন্য কেউ কোনো মা যদি উইলিংলি ভলান্টিয়ার করতে রাজি হয় তাহলে সেই বাচ্চাকে তারা বুকের দুধ খাওয়াতে পারবে। একদম নিতান্ত সম্ভব না হলে তখন আমরা ফর্মুলা ফিডিং দিব, কারণ বাচ্চাকে তো না খাইয়ে রাখতে পারবো না, তবে যতদিন সম্ভব ফর্মুলা ফিডিং আমরা অ্যাভয়েড করব, ব্রেস্ট ফিডিং এনশিওর করব। আনিস, আমার বলা শেষ। আমার মনে হয় আমি আজকে আগে ধন্যবাদ দিয়ে দিচ্ছি এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আমি explain খালি করার আনিস জন্য। 2টা মিনিট বলে নেই, যেহেতু আমরা শেষ দিকে চলে এসেছি, আমি যেহেতু মেডিসিনের ডাক্তার হিসেবে জাস্ট 2টা মেসেজ দিয়েছি। যদি কোনো প্রসূতি মা করোনা আক্রান্ত হন, তাহলে তার মেইন ট্রিটমেন্ট হচ্ছে প্রথমত স্ট্রেস কমানো, তাতে রিলিফ থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে ডাক্তারের সাথে যোগাযোগ করা, এবং 3 নাম্বার হচ্ছে স্যাচুরেশন মেনটেন করা। তিনি যদি স্যাচুরেশন যদি 93-92 নিচে চলে যায়, তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন কি না পারেন, আপনি যেখানেই থাকেন অতি অবশ্যই করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা করেন। এটা হচ্ছে 1 নাম্বার মেসেজ। আর যদি আপনি ইন দা মিন টাইম দেখেন অনেক বেশি উইক হয়ে যাচ্ছেন, অথবা অনেক বমি হচ্ছে, কিংবা আপনার প্রচুর পাতলা পায়খানা হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, বুকে ব্যথা করছে, অথবা বাচ্চার নড়াচড়া টের পাচ্ছেন না, কিংবা বাচ্চা মানে কোনো ধরনের রক্তপাত দেখছেন, তাহলে অতি সত্বর আপনি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হবেন। এটা হচ্ছে যদি কোনো প্রসূতি মা করোনা আক্রান্ত হয়ে যান, তাদের জন্য এই মেসেজটা খুব বেশি জরুরি। আর যদি কোনো মা যিনি বাচ্চা দুধ খাওয়াচ্ছেন, অর্থাৎ ছোট বাচ্চা আছে, সেই রকম মা করোনা আক্রান্ত হয়ে যান, তারাও অবশ্যই এই যে কোনো একটা সাইন দেখলে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়ে যাবে। আর এছাড়া এগুলো ছাড়া অন্যান্য যারা মা আছেন, তারা সাধারণত আমরা যেসব ট্রিটমেন্ট দিয়ে থাকি, ট্রিটমেন্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে, কি কি ট্রিটমেন্ট আপনার ডাক্তার আপনাকে দিচ্ছে, আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধগুলো খাবেন। দয়া করে ফার্মেসি থেকে নিয়ে কোনো ধরনের মেডিসিন খাবেন না, দয়া করে। এটা অবশ্যই, যেহেতু আপনার বাচ্চা খুবই জরুরি, খুবই ভ্যালুয়েবল আপনার জন্য এবং আমাদের জন্য, দয়া করে কোনো অবশ্যই বিশেষ ধরনের করে ওষুধ খাবেন না। আইভারমেকটিন এগুলো খাওয়া টক্সি, যাবে না। এগুলো খেয়ে কোনো লাভ নেই, এক্স্যাক্টলি। আচ্ছা এগুলো খাবেন না। এ ছিল আমার তরফ থেকে মেইন মেসেজ। চমৎকার, ধন্যবাদ অসাধারণ। মৌসুমী। আমি হচ্ছে আমাদের শান্তর কাছে চলে যাই।
শান্ত যদি হচ্ছে আজকের প্রোগ্রাম নিয়ে কিছু বলিস, এবং হচ্ছে আমরা আজকে কেউই ক্লোজ করব না, আজকে প্রোগ্রামটাকে শেষ করার দায়িত্ব হচ্ছে তোর। আচ্ছা, শেষ করার আগে আমি কয়েকটা কথা একটু বলতে চাই। মা মা শব্দটা যেমন বিশাল, তেমনি আমাদের সারা জীবন জুড়ে আসলে মার কোনো তুলনা হয় না। তো একজন মা যখন আসলে সন্তানকে গর্ভে ধারণ করেন, তখন তার মনোজগতের আমূল পরিবর্তন আসে। এই জিনিসটা আমরা সন্তানরা কিন্তু সারা জীবনেও বুঝি না। যখন আমরা বাবা হতে নেই, তখন বা বাবা হওয়ার পরে কিছুটা টের পাই যে হ্যাঁ, আমরা সন্তানরা এভাবেই আসলে মার সাথে একদম আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে বড় হয়। তো সেই জায়গা থেকে বলবো, প্রত্যেকজন মার প্রতি ভালোবাসা, যারা এই মুহূর্তে কনসিভ করেছেন, যারা এই মুহূর্তে প্রসূতি আছেন, তাদের সবাইকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে মনে সাহস নিয়ে আসতে হবে। সারা পৃথিবী যখন করোনার করাল গ্রাসে ভীত সন্ত্রস্ত, তখন আপনি আপনার পেটে হাত দিয়ে নিজের সন্তানকে বলবেন, তুই অনেক ব্রেভ চাইল্ড হবি, অনেক বিশাল শক্তিশালী একটা সন্তান হবি, যে এই পুরো পৃথিবীটাকে নতুন একটি দিন দেখাবে, নতুন একটি সকাল দেখাবে। তো আপনার সন্তানের সাথে আপনি গল্প করেন, তাকে সাহস দেন এবং নিজেও সেই সাহসটা অর্জন করেন। দেখবেন পৃথিবীর আর কোনো সমস্যা আপনার কাছে সমস্যা মনে হবে না। আর আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী, আমরা যারা বাবা, তাদের প্রতি একটা অনুরোধ করব যে আমরা যতই আমরা বলি না কেন যে আমার সহধর্মিণী অথবা আমার গৃহকর্ত্রী অথবা হচ্ছে আমার অর্ধাঙ্গী, যত নামেই আমরা বলি না কেন, সবচেয়ে বড় যে বিষয় যে আমি আসলে সেই মানুষটার কত বড় একটা অবলম্বন, এই সময়টাই আসলে প্রমাণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিজের জীবনের। তো এই সময়টাতে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পার্টনারের অনেক ধরনের মেন্টাল আপস এন্ড ডাউনস থাকবে, এবং এই সময়টাতে আপনি তার সবকিছুকে প্রাধান্য দিচ্ছেন কিনা, তার মন খারাপ হয়েছে, সেই মন খারাপটা আপনার চোখে পড়ছে কিনা, হয়তোবা সে আপনাকে বলবেও না যে তার মন খারাপ হয়েছে, কিন্তু আপনি রিড আউট করছেন কিনা। কারণ এই সময়ে একজন নারী সুপার সেন্সিটিভ হয়ে যায় এবং তার মন সবকিছুতেই হচ্ছে ভার্নারেবল থাকে। প্রত্যেকটা জায়গায় তার কোশ্চেন অ্যারাইজ করে যে সে তো আমাদেরকে তাকাচ্ছেই না, আমি যে একটু আমার মন খারাপ হচ্ছে, অথবা আমার এটা করতে ইচ্ছা করছে, বেলকনি থেকে একটু দাঁড়াতে ইচ্ছা করছে, অথবা গাছটাতে একটু পানি দিতে ইচ্ছা করছে, আমি গাছে পানি দিতে পারছি না। ছোট ছোট যে আবেগের জায়গাগুলো আছে, সেগুলো আপনি আসলে ধরতে পারছেন কিনা, এইটুকু যদি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই প্রসূতি মায়ের আসলে কোনো দিকে কোনো কমতি থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আমি বাবা হওয়ার সময় যে সমস্যাটা ফেস করেছি, সেটা হচ্ছে যে আমার ওয়াইফের পায়ে অনেক পানি আসতো, এবং এই সময়টাতে আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালি কালচার যেটা আছে, যে আমরা পুরুষ যারা আছি তারা স্বামীরা সবসময় নিজেদেরকে একটু হলেও সুপিরিয়র ভাবি, এটা আমাদের একদম আমাদের জাতিগত মজ্জায় ঢুকে যাওয়া একটা সমস্যা। আমি যেটা করেছি আজকে ওপেনলি সবার সামনেই বলতে চাই, যে আমি নিজে কিন্তু তাকে পায়ে মাসাজ দিয়েছি, এবং আমি নিজে তাকে মাসাজ দিয়ে তার পা চাপ দিয়ে আমি চেষ্টা করেছি পায়ের পানিটুকু উপরের দিকে তুলে দিতে। এবং এটা মাসাজ খুব কঠিন কিছু না। একজন হাজবেন্ড চাইলে যে কোনো ভাবে এটা শিখে নিতে পারেন। আপনি ইউটিউব করেন, গুগলিং করেন, আপনি অনেক ধরনের টিপস পাবেন কিভাবে আপনি একজন বেটার পার্টনার হতে পারেন এই সময়টাতে। তার সাইকোলজিক্যাল কি সমস্যা হচ্ছে, তার ফিজিক্যাল কি সমস্যা হচ্ছে, তার অ্যাংজাইটি আপনি কমানোর জন্য কি করতে পারেন। ধরেন তার যদি অনেক বেশি স্ট্রেস থাকে, একটা সহজ তরিকা আছে যেটা হাজার বছর ধরে প্রসিদ্ধ। আপনার খুব অ্যাংজাইটি হচ্ছে, আপনি খুব ঘামছেন অথবা হচ্ছে খুব টেনশনে আছেন, আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তার নই, তবে এই ট্রিটমেন্টটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি, ইভেন আমার ওয়াইফের উপর অ্যাপ্লাই করেছি, যে আপনি ওয়াটার থেরাপি নিতে পারেন। আপনি কোনো একটা বালতিতে একটু পানি নিয়ে পাটা ভিজিয়ে রাখতে পারেন টানা 15 মিনিট, দেখবেন আপনার অ্যাংজাইটি অনেকটা কমে গেছে। এই ধরনের যে আমাদের কমে যাবে। চারপাশের যে শিক্ষাগুলো আছে, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি একটু চেষ্টা করি, এই সময় প্রসূতি মায়ের পাশে আমরা থাকতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন প্রসূতি মা সৃষ্টিকর্তার সবচেয়ে পছন্দের মানুষ, কেননা তার মাধ্যমেই পৃথিবীতে নতুন একটি প্রাণ আসতে যাচ্ছে। এই সময়টাতে শুধুমাত্র স্বামী অথবা হাজবেন্ডই না, পরিবারের সবাইকে, প্রতিবেশীকে, ইভেন সড়কে থাকা অচেনা মানুষটাও যদি তার পাশে এসে একটু বলে যে আপা কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন, পানি লাগবে পানি খাবেন, অথবা একটু বসবেন রেস্ট নিবেন, এর বেশি কিছু লাগবে না। তো আমরা চাই আমাদের সমাজটি সুন্দর হোক,
এবং আমরা এসএসসি প্রজন্ম 2001 বাংলাদেশও চাই যে আমাদের পুরো বাংলাদেশ যাতে মাদেরকে শ্রদ্ধা করতে পারে। এর বেশি কিছু বলার নেই। আনিস, অসম্ভব সুন্দর একটি শো হয়েছে। তাহমিনা, শায়নাল, খুবই চমৎকার একটি শো হয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের সব ধরনের টেকনিক্যাল যে ডিজাস্টার গুলো ছিল সেগুলোকে কাটিয়ে উঠে চমৎকার একটি শো উপহার দিতে পেরেছি এবং আমরা পরবর্তীতে আরো এমন চমৎকার শো উপহার দিতে পারবো। আনিস। আমি সবার কাছে বিদায় নিয়ে আজকে হচ্ছে আমাদের এই প্রজন্মের ডাক্তার পর্ব 7 শেষ করছি। নিজেদের দায়বদ্ধতা থেকে আসলে হচ্ছে আমাদের এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা, এবং আমি খুবই কৃতজ্ঞ আমাদের ডাক্তার বন্ধুদের প্রতি যে তারা তাদের স্পেয়ার টাইমটুকু আমাদেরকে হচ্ছে এইভাবে নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো দাবি ছাড়াই হচ্ছে দিয়ে যাচ্ছে। তো আসলে ওভাবে আর কিছু বলার নাই। তো বলবো যে আমরা আবার নেক্সট কোনো আরেকটা টপিক নিয়ে বা কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার হচ্ছে লাইভে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।